হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম থার্ড সেমিস্টারে সিসিএফ এর কথা বলছি। যে ট্যাক্সেশন 1 সাবজেক্টটা আছে, সেই সাবজেক্টটার বেশ কিছুদিন আগে আমরা 2024 অর্থাৎ আগের বছরের অনার্সের পেপারটা সলভ করেছিলাম। আজকের ক্লাসে আমরা জেনারেলের পেপারটা সলভ করাবো। তো তোমরা স্ক্রিনে কোশ্চেন দেখতে পাচ্ছ, চলো এক এক করে আমরা অঙ্কগুলো করাই। তো দেখো, প্রথমে তোমরা তো প্রত্যেকেই জানো, নতুন করে বলার কিছু নেই। নতুন করে বলার যে তিনটে গ্রুপে কোশ্চেন, সেটা গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। গ্রুপ এ থেকে তোমাকে 5 নম্বরের 3টে অ্যাটেম্প করতে হবে। গ্রুপ বি থেকে তোমাকে 10 নম্বরের 3টে অ্যাটেম্প করতে হবে। আর গ্রুপ সি থেকে তোমাকে 15 নম্বরের 2টো অ্যাটেম্প করতে হবে। তো আমরা প্রথমে গ্রুপ এ চলে আসি। দেখো লেখা আছে অ্যানসার এনি 3 কোশ্চেন্স। প্রথম কোশ্চেন বলছে স্টেট আন্ডার হুইচ হেড অফ দ্য ফলোইং ইনকাম উইল বি ট্যাক্সেবল। এই যে এখানে 5টা পয়েন্ট বলেছে, বলছে কোনটা কোন হেডে আসবে। আমাদের তো হেডস অফ ইনকাম 5টা। একটা হচ্ছে তোমার ইনকাম ফ্রম স্যালারি, সেকেন্ড হেড হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তারপর পিজিইপি, তারপর ক্যাপিটাল গেইন, তারপর আদার্স। এই 5টা হেডের মধ্যে কোনটা কোন হেডে আসবে। সুমন রিসিভ 20,000 as interest on fixed deposit with SBI. সুমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় ফিক্সড ডিপোজিট করে সেখান থেকে ইন্টারেস্ট পাচ্ছে। এটা কোন হেডস অফ ইনকামে আসতে পারে? আদার্স সোর্স। লিখবে অ্যান্সারটা, লিখবে কি ইনকাম ফ্রম আদার্স সোর্স। অ্যান্সার পাশে লিখে দিচ্ছি, অ্যান্সার হবে ইনকাম ফ্রম আদার্স সোর্সেস। নেক্সট, Deep made a gain of ₹10,000 on sale of shares held by him. ঠিক আছে, দীপ শেয়ার বেচেছে, শেয়ার বেচে লাভ হয়েছে। এটা কোন হেডস অফ ইনকামে আসবে? শেয়ার বেচে যদি কোনো লাভ হয়, এটা চলে আসে তোমার ক্যাপিটাল গেইন, অর্থাৎ ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন হেডে আসবে। কারণ আমরা জানি শেয়ার হচ্ছে এক ধরনের ক্যাপিটাল অ্যাসেট। ঠিক আছে, তাহলে এটা আসবে কি ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। লেখো ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। নেক্সট, ফ্যামিলি পেনশন received by Simoti Somasen 6,000 on the death of her husband who was central government employee. ঠিক আছে, ফ্যামিলি পেনশন, দেখো কেউ যদি চাকরি করে, সার্ভিস করলে রিটায়ার করার পর পেনশন পায় এবং সেটা চলে আসে ইনকাম ফ্রম স্যালারিতে। কিন্তু সে যখন মারা যায় তখন তো তার ওয়াইফ পেনশন পায়, এটাকে বলে ফ্যামিলি পেনশন। এটা কোন হেডে আসবে? এটা আসে ইনকাম ফ্রম আদার্স সোর্সে। লেখো নেক্সট হেড, লেখো এটা হবে ইনকাম ফ্রম আদার্স সোর্স। নেক্সট লিখবে তুমি কি ইনকাম ফ্রম আদার্স সোর্সেস। নেক্সট বলেছে খুশি সাউ আ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর্ন অ্যান ইনকাম 1,50,000 ফ্রম হার প্রফেশন। খুশি সাউ একজন সিএ, ঠিক আছে, তার প্রফেশনের থ্রুতে সে এত টাকা ইনকাম করছে। এটা কোন হেডস অফ ইনকামে আসবে? অফকোর্স পিজিইপি, অফকোর্স পিজিইপি তে আসবে। এটা বিজনেস প্রফেশন আছে, কারণ ওর প্রফেশনের মধ্যে পড়ছে। তাহলে এটা লিখবো, অ্যান্সার লিখবো পিজিবিপি। এন্ড লাস্ট কোশ্চেন কি বলেছে? দেবাঙ্গ রিসিভড আ রেন্ট 1,20,000 বাই লেটিং আউট হিজ ফ্ল্যাট টু আ টেনেন্ট। ঠিক আছে, দেবাঙ্গ বাড়ি ভাড়া পাচ্ছে। কেন? টেনেন্ট মানে ভাড়াটিয়া, ভাড়াটিয়াকে ফ্ল্যাটটা ভাড়া দিয়েছে, ভাড়া পাচ্ছে। কোন হেডে আসবে? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তো লিখে দাও 5 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা, লেখো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তো হয়ে গেল, এটা একের দাগের কোশ্চেনটা আমরা করালাম। এবার বলে যে 2 নম্বর কোশ্চেনটা, ডিটারমাইন দ্য স্ট্যাটাস অফ দ্য ফলোইং পারসন অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট। ঠিক আছে, এই যে 5টা পয়েন্ট দেখতে পাচ্ছ, কোনটা কোন পার্সনের মধ্যে পড়ে? আমরা জানি পার্সন মানে তো ব্যক্তি, তোমরা সবাই জানো, নর্মাল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, ন্যাচারাল ওয়ার্ডে পার্সন মানে তো ব্যক্তি। কিন্তু ইনকাম ট্যাক্সে পার্সন মানে ব্যক্তিকে বোঝায়, কিন্তু এখানে পার্সন বলতে বিভিন্ন মানুষকে বোঝায়। তো পার্সনের মধ্যে কারা কারা পড়তে পারে? ইন্ডিভিজুয়াল পড়ে, এইচইউএফ মানে হিন্দু আনডিভাইড ফ্যামিলি পড়ে, কোম্পানি পড়ে, পার্টনারশিপ ফার্ম পড়ে, লোকাল অথরিটি পড়ে, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন পড়ে, এওপি অ্যাসোসিয়েশন পার্সন আর বিওআই বডি অফ ইন্ডিভিজুয়াল পড়ে। এরা সবাই পার্সনের মধ্যে পড়ে। এতগুলো তো পার্সন বললাম, এর মধ্যে কোনটা কোন পার্সনের মধ্যে পড়ে সেটা তোমাকে বলতে হবে। বলছে মিস্টার বিরাট কোহলি অ্যান ইন্ডিয়ান ক্রিকেটার। ঠিক আছে, এটা কোন পার্সন? করতে পড়বে ইন্ডিভিজুয়ালের মধ্যে, এটা তো ইন্ডিভিজুয়ালের মধ্যে পড়বে।
এটা তো ইন্ডিভিজুয়াল, যেমন আমি 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 কার মধ্যে পড়বো? আমি তো ইন্ডিভিজুয়ালের মধ্যে পড়বো। রোহিত শর্মা ইন্ডিভিজুয়ালের মধ্যে পড়বে, ঠিক আছে। বিরাট কোহলি ইন্ডিভিজুয়াল, MS ধোনি ইন্ডিভিজুয়াল, এরা সবাই ইন্ডিভিজুয়ালের মধ্যে পড়ে। বিধান, নাগরিক, মিউনিসিপাল কর্পোরেশন কার মধ্যে পড়বে? এটা পড়বে লোকাল অথরিটি। এটা কার মধ্যে পড়বে? লোকাল অথরিটির মধ্যে পড়বে, লোকাল অথরিটি। নেক্সট, যাদবপুর ইউনিভার্সিটি কার মধ্যে পড়বে? AJP, ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল জিওলজিক্যাল পার্সন। HDFC ব্যাংক এটা কার মধ্যে পড়বে? কোম্পানির মধ্যে পড়বে। একডালিয়া এভারগ্রিন, একডালিয়া এভারগ্রিন কার মধ্যে পড়বে? তোমার AOP, অ্যাসোসিয়েশন অফ পার্সনের মধ্যে পড়বে, অ্যাসোসিয়েশন অফ পার্সন। তো দেখতে পারলে এখানে আগের বছর পরীক্ষায় দিয়েছিল কোনটা কোন পার্সনের মধ্যে পড়ে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে বলে দিলাম। এর পরের কোশ্চেনে আমরা চলে আসবো। দেখো নেক্সট কোশ্চেন, তিনেরটা শর্ট নোটস, থিওরি ডিসকাশন করবো না, ক্লাসে অলরেডি বলা আছে, থিওরি তোমার পড়াই দিতে পারবে। তিনেরটা হচ্ছে শর্ট নোটস দিয়েছিল। এসএসসি কি? এসএসসি তোমার কাছে জানতে চেয়েছিল এসএসসি জিনিসটা কি, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কি, ঠিক আছে। তাহলে 4-এর এতে বলেছিল হু ইজ আ নন রেসিডেন্ট, নন রেসিডেন্ট বলতে কাকে বোঝায়, এটা বলেছিল। নেক্সট বলেছিল, দেখো বি নম্বরে বলেছিল মেনশন এনি টু ইনকাম হুইচ আর ফুললি এক্সেম্পট ফ্রম ট্যাক্স, ঠিক আছে। তোমার পরীক্ষায় আগের বছর এসছিল যে তুমি দুটো ইনকাম বলো যেটা ফুললি এক্সেম্পট ফ্রম ট্যাক্স। তোমাকে আমি 5টা নাম বলি, 5টা কেন আরো বেশি নাম বলে দিচ্ছি, ঠিক আছে। দুটো বলেছিল, 5টা তো বলতেই পারে। তো দেখো আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 যে অ্যাক্ট, সেখানে কি বলেছে? আমরা যত ইনকাম করি সমস্ত ইনকামের উপরই কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় না। গভর্নমেন্ট এমন কিছু ইনকামের কথা বলেছে যে সমস্ত ইনকাম করলে তার উপর কিন্তু গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেবে না। এরকম অনেক আইটেম আছে। তোমার পরীক্ষায় দুটো লিখতে বলেছিল, আমি 5টা আইটেম বোর্ডে লিখেছি, তুমি দেখতে পাচ্ছ। মেন ব্যাপারটা হচ্ছে কি, আমাকে জানতে হবে যে আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় এক্সেম্পট ফ্রম ট্যাক্সের কথা বলা আছে। ইনকাম ট্যাক্স অ্যাক্টে 10 নম্বর ধারায়, ইনকাম ট্যাক্স অ্যাক্টে 10 নম্বর ধারায় যত ইনকামের কথা বলে সব করাই এক্সেম্পট ফ্রম ট্যাক্স। আমি এক একটা করে পয়েন্ট বলি, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। যেমন এগ্রিকালচারাল ইনকাম, যেটা সেকশন 10 সাবসেকশন 1 এ বলা আছে। তারপর হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির মেম্বাররা যে বিজনেস করছে, বিজনেসের পর বছরের শেষে যে ইনকাম হচ্ছে, ওদের প্রতিটা এক একজনের ভাগে যে শেয়ার, সেটাও এক্সেম্পট ফ্রম ট্যাক্স, যেটা আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 10 সাবসেকশন 2 তে বলেছে। নেক্সট হচ্ছে শেয়ার অফ প্রফিট ফ্রম পার্টনারশিপ ফার্ম, পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা যে প্রফিট কামাচ্ছে এবং সেই প্রফিটটা যে লাস্টে যে তোমাদের ভাগ বাটোয়ারা হচ্ছে, এটাও কিন্তু এক্সেম্পট ফ্রম ট্যাক্স, যেটা হচ্ছে সেকশন 10 সাবসেকশন 2 এতে বলেছে। 3টে পয়েন্ট বললাম, ঠিক আছে। এরপর হচ্ছে তুমি যদি LIC থেকে টাকা যখন তুলবে, যখন পলিসিটা যখন ম্যাচিওর হবে, যে টাকাটা তোমরা পাও, সেটাও কিন্তু তোমার এক্সেম্পট ফ্রম ট্যাক্স, যেটা সেকশন 10 সাবসেকশন 10 দিতে বলেছে। তারপর ইনকাম ফ্রম লোকাল অথরিটি, লোকাল অথরিটি মানে বুঝতে মিউনিসিপ্যালিটি, ওর যদি কোনো রকমের কোনো ইনকাম হয় সেটাও ইনকাম এক্সেম্পট ফ্রম ট্যাক্স। এটা কোন সেকশনে বলেছে? সেকশন 10 সাবসেকশন 20 তে। এবং লাস্ট যে 5 নম্বর পয়েন্টটা আমি তোমাকে বলবো, ঠিক আছে, সেটা হচ্ছে ইনকাম ফ্রম মানে MP আর MLA দের যদি কোনো অ্যালাউন্স দেওয়া হয়, MP এর ফুল ফর্ম মেম্বার অফ পার্লিয়ামেন্ট আর MLA এর ফুল ফর্ম মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এটা কত নম্বর সেকশন বলেছে? সেকশন 10 সাবসেকশন 17 এ। এটা 5টা পয়েন্ট বললাম, এছাড়াও অনেক পয়েন্ট হতে পারে, আমি তোমাকে বলে দিচ্ছি, মন দিয়ে তুমি শোনো। দেখো কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি যদি গ্র্যাচুইটির টাকা তোলে, সেটা কিন্তু এক্সেম্পট ফ্রম ট্যাক্স। কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি যদি লিভ স্যালারির টাকা তোলে আফটার রিটায়ারমেন্ট, তাহলে এক্সেম্পট ফ্রম ট্যাক্স। কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি যদি কমিউটেড পেনশন তোমার বেঁচে দেয় বা টাকা তোলে, সেটাও এক্সেম্পট ফ্রম ট্যাক্স। এছাড়া কত কি বলবো, সেকশন 10 এর আন্ডারে যা আছে সব এক্সেম্পট ফ্রম ট্যাক্স। স্কলারশিপ বলো, অ্যাওয়ার্ড রিওয়ার্ড বলো, সবই তো তোমার এক্সেম্পট ফ্রম ট্যাক্স। এরকম বহু বহু আছে। তো তোমাকে 5টা পয়েন্ট পড়লেই হবে, সেই 5টা পয়েন্ট বলে দিলাম। এবার তুমি বোর্ডে দেখো নামগুলো লেখা আছে, লিখে দিয়েছি, ঠিক আছে, বোর্ডে দেখতে পাচ্ছ নামগুলো সব লেখা আছে। দেখো 5-এর দাগে একটা অঙ্ক দিয়ে, এটা ইনকাম ফ্রম আদার সোর্স থেকে দিয়েছে। দেখো এক একটা করে পয়েন্ট বলে দিই। প্রথম পয়েন্ট বলেছে ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট উইথ SBI। তো বুঝতেই পারছো তুমি, এটা এটা আদার সোর্সে আসবে এবং ট্যাক্সেবল ইনকাম। উইনিং ফ্রম লটারি, লটারি থেকে তুমি টাকা কামিয়ে, যেটাও আদার সোর্সে আসবে। কিন্তু
70,000 টাকা কিন্তু আসবে না। লটারি থেকে তুমি টাকা কামাইছো, মেন অ্যামাউন্ট মানে টোটাল অ্যামাউন্টটা গ্রস, ট্যাক্স কাটার পর 70 পেয়েছো, ট্যাক্স কাটার আগে কত ছিল, গ্রস অ্যামাউন্ট কত টাকা কামিয়েছো সেটা আসবে। এখানে দেখো, ধরো তুমি লটারি দিতে 100 টাকা পেয়েছো, লটারি দিতে টাকা পেলে গভর্নমেন্ট 30% ট্যাক্স কাটে, না 30 টাকা গভর্নমেন্ট কেটে নিয়েছে, তাহলে তোমার হাতে কত এসছে, 70 টাকা ট্যাক্স পেয়েছো, নিয়ে এই টাকাটা তুমি পেয়েছো 70। তাহলে এই 70,000 টাকাই তো 70 টাকা, তাহলে 100 সমান কত স্যার, 1 লাখ টাকা, এটা আসবে উইনিং ফ্রম লটারি। ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পেলে আগে এক্সাম ছিল, বর্তমানে এটা তোমার ট্যাক্সেবল ইনকাম, ট্যাক্সেবল ইনকাম, তাহলে এটা পুরোটাই চলে আসবে। তারপর ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি, ট্যাক্সেবল ইনকাম, ঠিক আছে তো, আদার সোর্সেই আসছে। ইনকাম ফ্রম এগ্রিকালচারাল ল্যান্ড ইন বাংলাদেশ, দেখো এগ্রিকালচার ইনকাম তো তোমার, এগ্রিকালচার ইনকাম হচ্ছে এক্সাম ফ্রম ট্যাক্স, কিন্তু কৃষি আয় করলে আমাদের দেশে এক্সাম ফ্রম ট্যাক্স, কিন্তু কৃষি আয়টা কোন দেশে করেছে, বাংলাদেশে। ভারতে কৃষি আয় করলে এক্সাম ফ্রম ট্যাক্স, ভারতবর্ষের বাইরে কৃষি কাজ করলে ওটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম, অর্থাৎ এটাকে নন এগ্রিকালচার ইনকাম বলে, এটা আদার সোর্সে চলে আসবে। তো তোমরা দেখতে পারলে এটা। এবার চলো এটারই আমরা অঙ্কটা করে দিই, 5 দাগের কোশ্চেনের অ্যান্সার। তো লেখো, প্রথমে একটা দাগ কেটে এরকম লেখো, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট উইথ এসবিআই, লেখো ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট উইথ এসবিআই কত টাকা ছিল, 26,000। নেক্সট, উইনিং ফ্রম লটারি, $70,000 ডিভাইডেড বাই 70 ইন্টু 100 কত হবে, 1 লাখ টাকা, এটা বোঝা লাগবে হবে। নেক্সট কি বলেছে, ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি 15,000 লিখে দাও। ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি 12,000 টাকা লিখে দাও। আর কি বলেছে, ইনকাম ফ্রম এগ্রিকালচারাল ল্যান্ড ইন বাংলাদেশ, ইনকাম ফ্রম এগ্রিকালচারাল ল্যান্ড ইন বাংলাদেশ কত টাকা, ইনকাম ফ্রম এগ্রিকালচারাল ল্যান্ড ইন বাংলাদেশ 10,000। স্ক্রল করে দাও, অঙ্ক শেষ। 26, 1,26,000 আর 1,41,000, 1,41,000 আবার 1,53,10, 1,63,000 হয়ে গেল, শেষ, অঙ্ক শেষ, 1,63,000। এটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। হয়ে গেল। তুমি দেখো গ্রুপ এ কিন্তু কমপ্লিট করে দিয়েছি, গ্রুপ এ কমপ্লিট করে, এবার গ্রুপ বি তে চলে আসবে। তাহলে গ্রুপ এ তে তোমার কত দাগের কোশ্চেন থাকে, 5 নম্বর থাকবে, 5 নম্বর 5টা দেবে, 3টে করতে হবে, আমি সব কটাই বলে দিলাম। এবার গ্রুপ বি তে চলে আসি। গ্রুপ বি তে সবার প্রথম দেখো, এটা কিসের অঙ্ক দিয়েছে, এটা হচ্ছে তোমার রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের উপর অঙ্ক দিয়েছে, ঠিক আছে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের উপর অঙ্ক দিয়েছে, 6 দাগের অঙ্ক। কি বলছে, মিস্টার ওয়াটসন আ ফরেন ন্যাশনাল কেম টু ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম 5th January 2021, subsequently he stayed in India during 2021, 21, 22, 22, 23, 23, 24, 25, 24, 25 কতদিন ছিল, 70 days, 150 days, 80 days, 160 days, 90 days respectively।
ডিটারমাইন হিজ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। ঠিক আছে, কি বলছে, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 25-26 ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, এটা পরে হবে, আগে ওর রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা বের করি। ঠিক আছে তো, ঠিক আছে, একটু না ইনফরমেশন গুলো আমি টুকে নিই। ইনফরমেশন গুলো, নাম কি ছিল, অঙ্কের নাম্বার ছিল 6, ওয়াটসন, ও কি একজন ফরেন ন্যাশনাল, ও একজন ফরেন ন্যাশনাল। ঠিক আছে, একজন ফরেন ন্যাশনাল। তো ফার্স্ট টাইম ভারতে এসছে ভারতে কবে এসছে ফার্স্ট টাইম, দেখো ফার্স্ট টাইম ভারতবর্ষে এসছে 5 জানুয়ারি 2021, 5 জানুয়ারি 2021 ফার্স্ট টাইম ভারতবর্ষে এসছে। ঠিক আছে, এই দিন ভারতবর্ষে এসছে। তারপর কি বলছে, 5 জানুয়ারি ভারতবর্ষে এসছে এবং সাবসিকুয়েন্টলি হি স্টে ইন ইন্ডিয়া, এবং সে ভারতে এসে কতদিন ছিল, বলছে 2021-এ ছিল, 2021-এ ছিল, 21-22-তে ছিল, 22-23-তে ছিল, 23-24-এ ছিল, আর 24-25-এ ছিল। কতদিন ছিল দেখো, 70-150-80, 70-150-80, 70-150-80, 160 আর 90, 160 আর 90। ঠিক আছে, এ কদিন ভারতবর্ষে ছিল। ঠিক আছে, তাহলে আমাদের প্রিভিয়াস ইয়ার কত, আমাদের প্রিভিয়াস ইয়ার হচ্ছে তোমার 24-25। আমাকে দেখতে হবে 24-25-এ কতদিন ছিল, 24-25-এ 90 দিন ছিল, 90 দিন ছিল 24-25-এ। তাহলে আমাদের নিয়ম কি, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আমাদের কি শেখায়, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আমাদের এটাই বলে, প্রিভিয়াস ইয়ারে 182 ডেজ থাকতে হবে, থাকলে সে রেসিডেন্ট। 182 ডেজ তো নেই, কতদিন আছে, 90 ডেজ। আচ্ছা স্যার, যদি 182 ডেজ থাকতে না পারে তাহলে রেসিডেন্ট না, এরকম কোনো কথা নেই, সেকেন্ড পয়েন্টে চলে আসতে হবে। যদি প্রিভিয়াস ইয়ারে কোনো অ্যাসেসি যদি তোমার বা কোনো সিটিজেন যাই বলো, প্রিভিয়াস ইয়ারে যদি 60 দিন থাকে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে যদি 60 দিন থাকে এবং লাস্ট 4 বছরে যদি মোট 365 দিন থাকে, তাহলে তাকে রেসিডেন্ট বলা হবে। তাহলে প্রিভিয়াস ইয়ারে 60 দিনের বেশি আছে এবং লাস্ট 4 বছর, এই 4টে বছর যোগ করে কত হচ্ছে দেখো, 70 আর 150, 220 আর 80, 300, 466। হ্যাঁ, তাহলে টোটাল 466 দিন আছে, যেটা কিনা মোর দেন 365 ডেজ। তাহলে ওকে তো রেসিডেন্ট বলা যেতেই পারে। তাহলে এবার তোমাকে অ্যান্সার লিখতে হবে, তাহলে ওকে কিন্তু রেসিডেন্ট বলা যেতে পারে। 70 আর 150, 220, 220 আর 80, 300, 300, এটা 160 ছিল, ও এটা 160 ছিল, 160, তাহলে এটা 460 হবে। আচ্ছা, তাহলে ও কিন্তু রেসিডেন্ট হলো। এবার আমাকে দেখতে হবে ও কি অর্ডিনারি নাকি নট অর্ডিনারি। অর্ডিনারি রেসিডেন্ট কাকে বলে, 10টা প্রিভিয়াস ইয়ার, যে কোনো দুটো প্রিভিয়াস ইয়ার পুরো থাকতে হবে, না না স্যার নেই, তার মানে ও কি নট অর্ডিনারি রেসিডেন্ট। ব্যাস হয়ে গেল, অঙ্ক শেষ। এবার এটাকে লিখে লিখে করে দেখাতে হবে, লিখে লিখে করে দেখাতে হবে। আচ্ছা, লিখবো কিভাবে লিখবো, এভাবে লিখবো, বেসিক কন্ডিশন লিখবো, প্রথমে লিখবো বেসিক কন্ডিশন, আন্ডার সেকশন 6 সাবসেকশন 1 মানে বলা আছে। লিখবো, মিস্টার ওয়াটসন, কমা দিয়ে লিখো, আ ফরেন ন্যাশনাল, হি স্টে ইন ইন্ডিয়া, in the he stay in India, he stay in India in the previous year, in the previous year কত, 24-25 কতদিন ছিল, 90 ডেজ। ব্যাকে লেখো, লেস দেন 182 ডেজ, লেস দেন, আচ্ছা আরেকটু লিখি এখানে, 90 ডেজের পরে আরেকটু লিখে দিই, 90 ডেজের পরে আরেকটু লিখে দিই, তাহলে বেটার হবে, 90 ডেজ। ও আচ্ছা,
90 days and 460 days and 460 days in last 4 preceding previous year, ঠিক আছে, 4 preceding previous year। তাহলে মিস্টার ওয়াটসন একজন ফরেন ন্যাশনাল, সে ভারতবর্ষে ছিল প্রিভিয়াস ইয়ারে কত 90 দিন এবং 460 দিন লাস্ট 4 preceding year। ব্যাকে লেখো, ব্যাকেট দেওয়ার দরকার নেই, এমনি হয়ে যাবে লেখা। লেখা অনেক রকমভাবে লেখা যায়, দেখো হি স্যাটিসফাই second basic condition, he satisfies second basic condition, so he is a resident, so he is a resident in India, so he is a resident in India হয়ে গেল। এবার চলে আসে অ্যাডিশনাল কন্ডিশন। যেটা কিনা বলা আছে ইনকাম ট্যাক্স একটা 6 সাবসেকশন 6 এ। লেখো he does not satisfy he does not satisfy any one of he does not satisfy he does not satisfy any one of the additional condition। এই মিস্টার ওয়াটসন অ্যাডিশনাল কন্ডিশন ছিল একটাও স্যাটিসফাই করতে পারে না। সো because so he is a resident but not ordinary resident in India। he is a resident but not ordinary resident in India। তাহলে বেশ হয়ে গেল, পয়েন্টটা বোঝা গেল। নেক্সট কি বলেছিল দেখো, বলে ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 2025 হি আর্ন দ্য ফলোইং ইনকাম, সে এই ইনকাম গুলো করেছে। কটা ইনকাম বলেছে এখানে দেখো, এ বি সি ডি ই, ঠিক আছে তো, এই বলে দিয়েছে, কিন্তু কি বের করতে বলেছে এখানে, কি বের করতে বলেছে, কম্পিউট গ্রস টোটাল ইনকাম অফ ওয়াটসনের গ্রস টোটাল ইনকাম বের করতে বলেছে। চলো গ্রস টোটাল ইনকামটা বের করতে হবে আমাদের। লেখো ক্যালকুলেশন অফ গ্রস টোটাল ইনকাম, ক্যালকুলেশন অফ গ্রস টোটাল ইনকাম, ক্যালকুলেশন অফ গ্রস টোটাল ইনকাম অফ মিস্টার ওয়াটসন। দাগ কেটে দাও এখানে, এই দাগ কেটে দিলাম আমরা, ঠিক আছে তো, হয়ে গেল। এবার দেখো কি করতে হবে, একটা করে নামগুলো লেখো, যে কোশ্চেন গুলো ছিল লিখতে হবে, এ দিয়ে লেখো ডিভিডেন্ড ফ্রম অ্যান ইন্ডিয়ান কোম্পানি, ডিভিডেন্ড ফ্রম অ্যান ইন্ডিয়ান কোম্পানি, ঠিক আছে, রিসিভড ইন ইউএসএ, রিসিভড ইন ইউএসএ। তাহলে কি বলেছে, ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, কিন্তু রিসিভটা হয়েছে ইউএসএ তে। তাহলে আমি তোমাদের কি শিখিয়েছিলাম ইনসিডেন্স অফ ট্যাক্সে, তোমাকে দেখতে হবে অ্যাক্রু আর রিসিভড, অ্যাক্রু আর রিসিভড দুটোর মধ্যে যদি একটা ভারতে হয় তখন তাকে ইন্ডিয়ান ইনকাম বলে। তার মানে এখানে রিসিভ তো ভারতের বাইরে হয়েছে, কিন্তু অ্যাক্রু কোথায় হয়েছে, অ্যাক্রু ভারত হয়েছে। কেন, ডিভিডেন্ড হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি ডিভিডেন্ড, মানে কোম্পানিটা কোন দেশে, ভারতে, তাহলে ইন্ডিয়ান কোম্পানি ডিভিডেন্ড, ঠিক আছে তো। তার মানে অ্যাক্রু ভারতে হয়েছে, রিসিভ ভারতের বাইরে হয়েছে, অ্যাক্রু যদি ভারতে হয় তখন তাকে ইন্ডিয়ান ইনকাম বলে, আর ইন্ডিয়ান ইনকাম হলে সবার ক্ষেত্রেই ট্যাক্সেবল, সেটা রেসিডেন্ট বলুক, মানে সেটা অর্ডিনারি রেসিডেন্ট বলুক, নট অর্ডিনারি বলুক বা নন রেসিডেন্ট, তাহলে এটা ট্যাক্সেবল। তাহলে কত টাকা ছিল, 20,000 টাকা, সুন্দর করে এখানে বসিয়ে দাও। নেক্সট পয়েন্ট, এ হলো বি,
বি কি বলেছে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইন নেপাল, দেখো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, দেখো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইন নেপাল, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইন নেপাল, ঠিক আছে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইন নেপাল রিসিভড ইন ইন্ডিয়া, রিসিভড ইন ইন্ডিয়া। তাহলে বলো, এই মাত্র তোমাকে বললাম, এই মাত্র তোমাকে বললাম, দেখো কত ইজি কোশ্চেন দিয়েছে এখানে, কত ইজি কোশ্চেন। আমি বললাম অ্যাক্রু আর রিসিভড, ভালো করে মন দিয়ে শোনো, অ্যাক্রু আর রিসিভ দুটোর মধ্যে যে কোনো একটা যদি ভারতে হয় তখন তাকে ইন্ডিয়ান ইনকাম বলে, আর ইন্ডিয়ান ইনকামের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই ট্যাক্সেবল। তাহলে দেখো এখানে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি নেপাল, তার মানে এটা কি, এটা হচ্ছে তোমার অ্যাক্রু হয়েছে ভারতের বাইরে, বাট রিসিভ তো ভারতে হয়েছে, রিসিভ ভারতে হয়েছে, তো ইন্ডিয়ান ইনকাম, তো এক্ষেত্রে ট্যাক্সেবল হবে, ট্যাক্সেবল হবে। তাহলে কত হবে, 50,000 ট্যাক্সেবল। বুঝতে পারছো, বোঝাটা খুব জরুরি, বোঝাটা খুব জরুরি। নেক্সট কি বলেছে, প্রফিট ফ্রম বিজনেস ইন ইউএসএ রিসিভ দেওয়ার ইন দ্য বিজনেস কন্ট্রোল ফ্রম ইউএসএ। তার মানে বিজনেসটা কোথায় হয়েছে, ইউএসএ তে বিজনেস, বিজনেসটা ইউএসএ তে, ঠিক আছে, আবার বলছি বিজনেসটা কোথায়, বিজনেস প্রফিট ফ্রম আ বিজনেস ইন ইউএসএ রিসিভ দেওয়ার ইন দ্য বিজনেস কন্ট্রোল কোন দেশ থেকে হয়েছে, কন্ট্রোল কোন দেশ থেকে হয়েছে খুব জরুরি। কন্ট্রোল যদি ভারত থেকে হয় তখন অর্ডিনারি আর নট অর্ডিনারির জন্য ট্যাক্সেবল। তাহলে এখানে কন্ট্রোল হয়েছে কোন দেশ থেকে, স্যার কন্ট্রোল তো হয়েছে, কোথায় গেল, এই যে সি না, এই যে কন্ট্রোল হচ্ছে ইউএসএ থেকে, তাহলে এক্ষেত্রে শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্টকে ট্যাক্স দিতে হবে। তাহলে তাহলে চলো এটা দেখে দেখে লেখো পয়েন্টটা, দেখে দেখে পয়েন্টটা লেখো, কি লেখা আছে, প্রফিট ফ্রম বিজনেস, প্রফিট ফ্রম বিজনেস, লেখো প্রফিট ফ্রম বিজনেস ইন ইউএসএ, ইন ইউএসএ, প্রফিট ফ্রম বিজনেস ইন ইউএসএ, ঠিক আছে, এন্ড কন্ট্রোল ফ্রম ইউএসএ, প্রফিট ফ্রম বিজনেস ইন ইউএসএ, তারপর কি লেখা ছিল, রিসিভ দেওয়ার ইন, পুরো কথাটা লিখে দাও দেখে দেখে, রিসিভ দেওয়ার ইন এন্ড কন্ট্রোল, কন্ট্রোল ফ্রম ইউএসএ। কত টাকা বলেছে, 1,00,000 টাকা, কিন্তু এখানে আসবে না, এখানে ড্যাশ হয়ে গেল, কেন স্যার ড্যাশ হলো, কারণ এটা শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্টের জন্য ট্যাক্সেবল, কিন্তু তোমার তো এখানে কি বেরিয়েছিল, নট অর্ডিনারি রেসিডেন্ট, কোন ট্যাক্স দিতে হবে, সি হয়ে গেল। ডি নম্বর পয়েন্ট কি বলেছিল, দেখো প্রফিট ফ্রম বিজনেস ইন নেপাল, দেখো প্রফিট ফ্রম আ বিজনেস ইন নেপাল, ডি দিয়ে লিখবো, প্রফিট ফ্রম বিজনেস, প্রফিট ফ্রম বিজনেস ইন নেপাল, ঠিক আছে তো, বাট কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া, বাট কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া, দিতে ছিল কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া, বাট কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া। তাহলে কি বলেছি, কন্ট্রোল যদি ভারতবর্ষ থেকে হয়, কন্ট্রোল যদি ভারতে হয় তখন অর্ডিনারি এবং নট অর্ডিনারিতে ট্যাক্সেবল, তাহলে এটা নট অর্ডিনারি, ট্যাক্স দিতেই হবে, কত টাকা, 50,000 হয়ে গেল। কি লাস্ট পয়েন্ট কি বলেছে, পাস্ট আনট্যাক্স প্রফিট, মানে অনেক আগে আনট্যাক্স প্রফিট ছিল, এখানে দেখাই, দেখো বোর্ডে দেখো, পাস্ট আনট্যাক্স প্রফিট, আনট্যাক্স প্রফিট অফ বিজনেস ইন বাংলাদেশ, ঠিক আছে, বট টু ইন্ডিয়া, এবং সেই টাকাটা ভারতে নিয়ে এসছে 15,000 টাকা, ব্যাস, এটার জন্য কি হবে, অর্ডিনারিতে কি বসবে, নট অর্ডিনারিতে কি বসবে, বা নন রেসিডেন্টে কি বসবে, ঠিক আছে তো, বলছে পাস্ট আনট্যাক্স প্রফিট অফ বিজনেস ইন বাংলাদেশ, এটা এটা তোমার নট অর্ডিনারি রেসিডেন্টে আসবেই না, আসবেই না। তাহলে এখানে এখানে কি করব, লিখো পাস্ট আনট্যাক্স প্রফিট, লিখো পাস্ট আনট্যাক্স প্রফিট, আসবে না। তাহলে কত হলো, 1,20,000 হচ্ছে জিটিআই, গ্রস টোটাল ইনকাম কত, 1,20,000।
তাহলে দেখতে পারলে এই অঙ্কটা কিন্তু আমি কভার করে দিলাম। দেখো 7 দাগের অঙ্কটা কি বলেছে। 7 দাগের অঙ্কটা 7 এতে বলে দিয়া ফার্নিশেস দ্য ফলোইং ইনফরমেশন ফর দ্য প্রিভিয়াস ইয়ার 24-25 গোল্ড আর রেসিডেন্সিয়াল হাউস। ঠিক আছে, গোল্ড আর রেসিডেন্সিয়াল হাউস। দেখো এর দুটোই ক্যাপিটাল অ্যাসেট, হ্যাঁ দুটোই ক্যাপিটাল অ্যাসেট, কিন্তু এর ভ্যালিডিটি কত, এর হোল্ডিং পিরিয়ড 2 বছর আর এর হোল্ডিং পিরিয়ড 3 বছর। সরি। তবে তবে কোন গোল্ড যদি 23/7/24, গোল্ডের কথা বলেছে, একটা ডেট বলেছে 23/7/24, এই ডেটটা মাথায় রাখবে, 23/7/24, এই ডেটের পরে যদি গোল্ড বেচে, ঠিক আছে, সেটা 3 বছরটা কমে 2 বছর হয়ে যাবে, এটা বলা আছে। দেখো কি বলেছে, এটা ছিল গোল্ড, গোল্ড কেনা হয়েছে 24-এ, গোল্ড কেনা হয়েছে 24-এ, দেখো 10/10/24-এ কেনা হয়েছে আর বেচা হয়েছে কত, 10/3/25-এ, মানে 23/7/24-এর পর বেচেছে। ঠিক আছে, ঠিক আছে, তো 23/7/24-এর পর বেচেছে। আচ্ছা, আর এটা হচ্ছে বিল্ডিং, বিল্ডিং কেনা হয়েছে 15-তে আর বিল্ডিং বেচা হয়েছে 24-এ, মানে 23/7/24-এর, না 23/7 হয়নি, 23/7 হয়নি, 10/6 বলেছে। তার মানে আর একটা কথা বলে দিই, যদি তুমি 23/7/24-এর পর কোনো অ্যাসেট বেচো, ঠিক আছে, তার উপর কোনো ইন্ডেক্স বেনিফিট পাওয়া যায় না। কার উপর ইন্ডেক্স বেনিফিট পাওয়া যাবে না, তুমি 23/7/24-এর পর বেচো, 23/7/24-এর পর বেচলে ইন্ডেক্স বেনিফিট পাওয়া যাবে না। এটাও তুমি 23/7/24 আগে বেচে এখানে ইন্ডেক্স বেনিফিট পাবে, ঠিক আছে তো। আর এখানে এখানে কিন্তু কোনো ইন্ডেক্স বেনিফিট পাবে না। খাস গোল্ডের মেয়াদ তো ধরো 3 বছর, গোল্ডের এখানে বিক্রি করেছে কত, দেখো গোল্ড বিক্রি করেছে কবে, 10/3/25, মানে 23/7/24, 23/7/24-এর পরে বেচলে মেয়াদ 2 বছর হয়ে যাবে। তাহলে 2 বছর কি হচ্ছে এখানে, না স্যার 2 বছর তো হচ্ছে না। তাহলে তুমি অঙ্কটা স্টার্ট করো, কিছু নেই অঙ্কটার মধ্যে, আমি তোমাকে বুঝিয়ে দিলাম, তারপর আমি দেখাবো যদি আটকে যায় আমি দেখাবো। দেখো স্টার্ট করো, আমি স্টার্ট করছি। তো চলো অঙ্কটা করে দিই। তাহলে কি কি ছিল, একটা ছিল তোমার গোল্ড আর একটা ছিল হাউস। তাহলে এখানে লেখো গোল্ড, এখানে লেখো গোল্ড আর এখানে লেখো হাউস। প্রথমে লেখো সেল কনসিডারেশন, কত টাকা দিয়ে বিক্রি করা হয়েছে, কত টাকা দিয়ে বিক্রি করা হয়েছে, সেল কনসিডারেশন গোল্ড। গোল্ডের বিক্রয় মূল্য কত ছিল, গোল্ডের বিক্রয় মূল্য দেখতে পাচ্ছি 2.5 লাখ আর হাউসের 18,80,000, গোল্ডের 2.5 লাখ আর হাউসের 18,80,000। ঠিক আছে, এবার এইগুলো বেচার জন্য কোনো খরচা করতে হয়েছে, এটাকে বলে এক্সপেন্স অন সেল। দেখো কোশ্চেনে কত বলেছে, এক্সপেন্স অন সেল, বেচার জন্য কত খরচা করতে হয়েছে, এক্সপেন্স অন সেল দেখে নিই কত বলেছে এক্সপেন্স অন সেল। দেখো দেখো এক্সপেন্স অন সেল এখানে তো নেই, তাই দেখো বেচার জন্য কত খরচা করতে হয়েছে, দেখো বেচার জন্য কত খরচা করতে হয়েছে, দেখো এখানে তো কিছু কোনো খরচা করতে হয়নি, এখানে 10,000 টাকা খরচা করতে হচ্ছে, 10,000 টাকা, অর্থাৎ হাউসে 10,000 টাকা খরচা হবে, গোল্ডে কোনো খরচা নেই, 10,000 টাকা। তাহলে এটা হলো 2.5 লাখ আর এটা হলো 18,70,000, এটাকে বলে নেট সেল। এবার মাইনাস করব কি, গোল্ড, গোল্ড বিক্রি করেছো কবে, দেখো গোল্ড বিক্রি করেছো কবে, গোল্ড বিক্রি করেছো কবে, গোল্ড বিক্রি করেছো কবে, গোল্ড 24 সালে কিনে 25 সালে বিক্রি করেছি। ক বছর হোল্ড করেছে, স্যার 1 বছর হোল্ড করেনি, শর্ট টার্ম, সন্দেহ নেই শর্ট টার্ম, এ তো শর্ট টার্ম হচ্ছে, এ তো শর্ট টার্ম হচ্ছে, তাহলে মাইনাস করে দাও, শর্ট টার্মের ক্ষেত্রে শুধুমাত্র কস্ট অফ অ্যাকুইজিশন 2 লাখ টাকা মাইনাস হবে, 2 লাখ টাকা মাইনাস হবে। লেখো কস্ট অফ অ্যাকুইজিশন 2 লাখ টাকা।
গোল্ড রেখে 2 লাখ টাকা মাইনাস হয়ে গেল, তাহলে কত হলো? 50,000 টাকা হয়ে গেল তোমার কি এসটিসি, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। এবার হাউস, হাউস কবে বিক্রি হয়েছে দেখো, হাউস হাউস বিক্রির ডেট দিয়েছে 10/6/24। আমি বারবার একটা কথা বলছি, তোমার পরীক্ষা হলে যেটা বলে দেবে, বিক্রির ডেট দেবে 23/7/24, সের পর দেবে। 23/7/24 পরে হলে ইন্ডেক্স বেনিফিট পাওয়া যায় না, আগে হলে ইন্ডেক্স বেনিফিট পাওয়া যায়, এটা আগে দিয়েছে, তাহলে ইন্ডেক্স বেনিফিট তুমি পাবে এখানে। ইন্ডেক্স বেনিফিট পেলে কি হবে? মাইনাস দিয়ে লেখো ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। তাহলে কেনা হয়েছিল কত টাকা দিয়ে দেখো, বাড়িটা কেনা হয়েছিল কত টাকা দিয়ে? বাড়িটা কেনা হয়েছিল তোমার 6 লাখ টাকা দিয়ে, ঠিক আছে, লেখো 6 লাখ ইন্টু, ইন্টু কি হবে? এই বছরের ইন্ডেক্স, এই বছরের ইন্ডেক্স কত দেখে নাও, এই বছরের ইন্ডেক্স কত, অর্থাৎ 24-25 ইন্ডেক্স দেওয়া নেই, 24-25 ইন্ডেক্সও দেওয়া নেই। তো আমি তোমাকে বলছি এখানে বিক্রি করা হয়েছে কবে, বিক্রি করা হয়েছে এই যে 24-25 ইন্ডেক্স নিতে হবে, 24-25 ইন্ডেক্স নিতে হবে, ডিভাইড বাই যে বছর কিনেছি মানে 15-16 ইন্ডেক্স, ডিভাইড বাই 15-16 ইন্ডেক্স। এখানে হবে ওপরে হবে 24-25 ইন্ডেক্স, নিচে হবে 15-16 ইন্ডেক্স। তাহলে আমাকে একটু দেখে নিতে হবে, এখানে তো লেখা নেই, আমাকে একটু দেখে নিতে হবে 24-25 ইন্ডেক্স কত ছিল, 24-25 ইন্ডেক্স কত ছিল, আমি জাস্ট একবার একটু দেখে নিচ্ছি, 1 মিনিট। এক মিনিট একটু টাইম দাও। এই যে 24-25 363, 24-25 ইন্ডেক্স হচ্ছে 363। আর কেনা হয়েছিল কবে, কেনা হয়েছিল কবে তোমার, বাড়ি কেনা হয়েছিল তোমার 15-16-তে, 15-16 ইন্ডেক্স কত ছিল, 15-16 ইন্ডেক্স। এবার লিখবো 15-16 ইন্ডেক্স কত ছিল, 15-16-তে তোমার ইন্ডেক্স ছিল হচ্ছে তোমার 254, 254। এবার আমাকে ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করে দেখবো কত বেরোচ্ছে। ছ লাখ ইন্টু 363 ডিভাইড বাই 254 কত হচ্ছে? 857480, 857480। মাইনাস করে যেটা বেরোলো তাকে বলা হচ্ছে তোমার কি লং টার্ম ক্যাপিটাল গেইন। $18,70,000 মাইনাস 8,857,480 কত হচ্ছে? 10,12,520, 10,12,520। ঠিক আছে, তো এই হয়ে গেল অ্যান্সার। তাহলে বুঝতে পারলে অঙ্কটা, অঙ্কটা আমি করিয়ে দিলাম কিন্তু, হ্যাঁ, তাহলে অঙ্কটা আমি করিয়ে দিলাম। নেক্সট দেখো, থিওরি দিয়েছিল এখানে, বলছে বলছে বি তে থিওরি কি দিয়েছিল দেখো, বলছে মেনশন দা ওয়েদার দ্য ফলোইং অ্যাসেট শর্ট টার্ম নাকি লং টার্ম। জুয়েলারি, তুমি গোল্ড, গোল্ড কিনেছো 22-এ, 10/1/22-এ কিনেছো, ঠিক আছে তো, আর 15/3/25-এ বিক্রি করেছো। তাহলে 10/15/3/25 মানে, মানে এই ডেটটা কিন্তু 23/7/24-এর পর হচ্ছে, তাহলে সেখানে 2 বছর হয়ে যাবে। 10/1/22 থেকে 2 বছর কত হয়? 10/1/22 থেকে 10/1/24, 10/1/24-এর পরে বেঁচেছো, তো এটা তোমার লং টার্মই হবে, এটা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস। বিল্ডিং, বিল্ডিং এর মেয়াদ 2 বছর আমরা জানি, তাহলে 11/10/22 থেকে যদি 11/10/24 হয়নি, তার মানে কিন্তু এটা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটস। তাহলে প্রথমটা লং টার্ম, তারপর একটা শর্ট টার্ম। তাহলে বুঝতে পারলে। নেক্সট বলেছিল একটা থিওরি দিয়েছিল, ব্লক অফ অ্যাসেট কাকে বলে, থিওরি সোজা, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে, এটাও থিওরি দিয়েছিল। সি তে থিওরি দিয়েছিল ট্যাক্স প্ল্যানিং এর সঙ্গে ট্যাক্স ইভাশনের পার্থক্য, তারপরেও থিওরি দিয়েছে প্রফিট ইন লিউ অফ স্যালারি, স্যালারি চ্যাপ্টার থেকে দিয়েছে, স্যালারি চ্যাপ্টার থেকে এটা দিয়ে দিয়েছে।
নয়ের দাগে কি দিয়েছে দেখো, বলছে কোনগুলো এগ্রিকালচার ইনকাম বা কোনগুলো এগ্রিকালচার ইনকাম নয় লিখতে বলছে। ফার্স্ট একটা, প্রফিট আর্ন ফ্রম সেল অফ ওয়াইল্ড গ্রাস অফ স্পন্টেনিয়াস গ্রোথ, মানে স্বতঃস্ফূর্ত ভাবে কোনো গাছপালা হয়ে গেছে, ঘাস হয়েছে, সেগুলোকে বেচে তুমি কামিয়েছো, এটা কিন্তু তোমার নন এগ্রিকালচারের মধ্যে পড়ে, এটা হচ্ছে তোমার নন এগ্রিকালচারের মধ্যে পড়ে। ঠিক আছে, এগ্রিকালচারাল ইনকাম ফ্রম ল্যান্ড ইন ইন্ডিয়া, ঠিক আছে, এগ্রিকালচার ইনকাম হয়েছে কিন্তু ল্যান্ডটা ভারতে আছে, এটা এগ্রিকালচার ইনকাম, এটা এগ্রিকালচার ইনকাম। নেক্সট, ইনকাম বাই সেলিং রাইস প্রডিউস ফ্রম দ্য প্যাডি পারচেজ বাই এসএসসি, ধরো চাষি ধান চাষ করলো, চাষির থেকে তুমি ধান, এসএসসি ধান কিনলো, ধান কিনে সেখান থেকে চাল প্রডিউস করলো, ওখান থেকে ইনকাম করলো, এটা কিন্তু তোমার নন এগ্রিকালচার ইনকাম, এটা হচ্ছে নন এগ্রিকালচার ইনকাম। নেক্সট, ইনকাম ফ্রম গ্রোয়িং ফ্লাওয়ার্স এন্ড কিপার্স, এটা এগ্রিকালচার ইনকাম, এটা এগ্রিকালচার ইনকাম। আর এগ্রিকালচার ইনকাম ফ্রম ল্যান্ডস ইন নেপাল, এটা নন এগ্রিকালচার ইনকাম। তাহলে বলে দিলাম কোনগুলো এগ্রিকালচার, কোনগুলো নন এগ্রিকালচার। নেক্সট, হাউস প্রপার্টি থেকে একটা অঙ্ক দিয়েছে, তোমাকে গ্যাপ বের করতে হবে, গ্রস অ্যানুয়াল ভ্যালু, হাউস 1, হাউস 2, হাউস 3। তাহলে চলো এই অঙ্কটা করে দিই, সোজা আছে 9 এর বি, 9 এর বি। হাউস 1, হাউস 2 এন্ড হাউস 3। কি বলেছে, প্রথমে প্রথমে লেখো, কোন সিটি বলেনি, মিউনিসিপাল ভ্যালু লেখো, মিউনিসিপাল ভ্যালু, প্রথমে লেখো মিউনিসিপাল ভ্যালু, এখানে লিখবো মিউনিসিপাল, শর্টে কি লিখি আমি, এমভি লিখবো, মিউনিসিপাল। ঠিক আছে, তো কত কত টাকা ছিল দেখো, মিউনিসিপাল টাকা ছিল কত, মিউনিসিপাল টাকা ছিল কত, 57, 59, 51, 57, 57, 69 ছিল, আর 51। 57, 69, 51 হলো। এবার এর নিচে কি লিখবো আমরা, ফেয়ার রেন্ট, এর নিচে লিখবো আমরা কি, ফেয়ার রেন্ট, ফেয়ার রেন্ট, ফেয়ার রেন্ট কত ছিল অঙ্কে দেখো, ফেয়ার রেন্ট এই দেখো 59, 70,400, 52,300, 59, 70,400 আর 52,300, এই দুটোর মধ্যে বড় কোনটা, 59, 70,400 আর 52,300। এবার লিখবো কি, স্ট্যান্ডার্ড ট্রেন্ড, এবার লিখবো আমি কি, স্ট্যান্ডার্ড ট্রেন্ড, স্ট্যান্ডার্ড কত কত ছিল দেখো, 58,400, 65,000, 58,400, 65,000, 58,400, 65,000, আর কি তোমার 50,000, 50,000। ঠিক আছে, তো এবার দেখো, এবার দেখো এই দুটোর মধ্যে ছোট কোনটা, এই দুটোর মধ্যে ছোট হচ্ছে তোমার 58,400, 65,000 আর 50,000, এটাকে বলে স্টেপ ওয়ান, এটাকে বলে স্টেপ ওয়ান, কি লিখবো, রিজনেবল এক্সপেক্টেড রেট। এবার লিখবো স্টেপ টু, কি লিখবো, অ্যানুয়াল রেট, লেখো অ্যানুয়াল রেট, স্টেপ টু দিয়ে লিখবো কি, অ্যানুয়াল রেট, অ্যানুয়াল রেন্ট। দেখো তো অ্যানুয়াল রেন্ট কত কত বলেছে এখানে, অ্যানুয়াল রেন্ট, অ্যানুয়াল রেন্ট বলেনি, আরে বাবা অ্যানুয়াল রেন্ট বলেনি, এখানে তুমি কত টাকা ভাড়া পেয়েছো সেটা বলেছে, ভাড়া পেয়েছো সেটা বলেছে, তুমি কত টাকা ভাড়া পেয়েছো সেটা বলেছে। দেখো তুমি হাউস ওয়ানে এত টাকা ভাড়া পেয়েছো, হাউস টু তে এত টাকা ভাড়া পেয়েছো, আর হাউস থ্রি থেকে এত টাকা ভাড়া পেয়েছো, তাহলে হাউস ওয়ানে এত টাকা ভাড়া পেয়েছো কিন্তু কোনো ভ্যাকেন্ট নেই, তাহলে পুরো 12 মাসের ভাড়াই হবে 66, 12 মাসের ভাড়াই হবে তোমার 66, 12 মাসের ভাড়াই হবে 66। কিন্তু হাউস টুটা চেঞ্জ হবে, দেখো হাউস টুটা কি বলেছে, হাউস টু চেঞ্জ হবে না, হাউস টু কোনো ভ্যাকেন্ট নেই, তাহলে 12 মাসের ভাড়াই হবে 60,000 টাকা, 12 মাসের ভাড়াই হবে 60,000 টাকা। নেক্সট হাউস থ্রি, হাউস থ্রি চেঞ্জ হবে, হাউস থ্রি চেঞ্জ হবে, তুমি ভাড়া পেয়েছো 60, কিন্তু 3 মাস ভ্যাকেন্ট ছিল, তাহলে ক মাস ভাড়া পেয়েছো, 9 মাস, 9 মাসে ভাড়া পেয়েছো, তাহলে হাউস থ্রিটা 60,000 টাকা ভাড়া পেয়েছো 9 মাসে, তাহলে 12 মাস হলে কত হবে, 60,000 বাই 9 ইন্টু 12, 60,000 বাই 9 ইন্টু 12, 60,000 বাই 9 ইন্টু 12 কত হচ্ছে, 80,000 টাকা, এটা হচ্ছে 80,000 টাকা। কি নিয়ম, এই দুটোর মধ্যে এটা বড়, কত বড়, 66,000, এটা 65,000, এটা 80,000। দেখো স্টেপ থ্রি,
কি লিখবো, হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। ঠিক আছে, এবার এর থেকে মাইনাস করবো কি, লস ডিউ টু ভ্যাকেন্সি। প্রথম বাড়িতে কোনো ভ্যাকেন্ট নেই, দ্বিতীয় বাড়িতে কোনো ভ্যাকেন্ট নেই, তৃতীয় বাড়িতে ভ্যাকেন্ট আছে। কত ভ্যাকেন্ট হবে, এই যে 3 মাস ভ্যাকেন্ট ছিল, তাই না? তুমি 9 মাসে 60,000 টাকা পেয়েছো, আর 12 মাস ভাড়া পেলে 80,000 টাকা। তাহলে 80 থেকে 60 বাদ দাও, 20,000 টাকা। 80 থেকে 60 বাদ দাও, 20,000 টাকা। H3 20,000 টাকা। এটা হচ্ছে 66,000, 65,000, আর এটা হচ্ছে 60,000। যেটা বেরোলো তাকে বলে গ্রস অ্যানুয়াল ভ্যালু। এটাতে তোমাকে বের করতে বলছিল, গ্রস অ্যানুয়াল ভ্যালু 66, 65, 60। ব্যাস, তাহলে এই তো হয়ে গেল অঙ্কটা। দেখো অঙ্কটা হয়ে গেল। তাহলে কি অঙ্কটা করলাম আমরা, 9 এর দাগটা পুরো করিয়ে দিলাম। এরপরে আমরা 10 এর দাগে এগোবো। আচ্ছা, এবার চলে আসো তোমরা 10 এর দাগের কোশ্চেনে। 10 এর দাগের কোশ্চেনটা কি বলেছে দেখে নাও। আমরা দেখে এই 10 এর দাগের কোশ্চেনটা কি বলেছে। 10 এর দুটো কোশ্চেন দিয়েছে, একটা এ আর একটা বি। একটা এ দিয়েছে আর একটা বি দিয়েছে। কি বলছে, শেখর an employee of a private company not covered by the payment of gratuity। গ্র্যাচুইটির অঙ্ক দিয়েছে, কিন্তু গ্র্যাচুইটির যদি আমাকে যখনই গ্র্যাচুইটির অঙ্ক দেবে না, দেখতে পাবে গভর্নমেন্ট এমপ্লয়ি নাকি নন গভর্নমেন্ট এমপ্লয়ি। নন গভর্নমেন্ট এমপ্লয়ি দিয়েছে। এবার গ্র্যাচুইটির নন গভর্নমেন্ট দুটো আইন কভার করে, একটা কভার গ্র্যাচুইটি আইন যদি কভার করে তাহলে কি হবে, আর কভার না করলে কি হবে। কোশ্চেন পড়ে দেখতে পাবে কভার করেছে কভার করেনি, বলছে কভার করেনি, নট কভার্ড বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা। রিটায়ার করেছে 31/10/2024, অক্টোবর মাসের 31 তারিখে রিটায়ার করেছে। 30 বছর 10 মাস কাজ করার পর। নট কভার্ড আমাদের শেখায় মান্থটাকে ইগনোর করতে, তাহলে মান্থ ইগনোর করে নিলাম। কত টাকা গ্র্যাচুইটি পেয়েছে, 22 lakhs গ্র্যাচুইটি পেয়েছে। বেসিক পে এন্ড ডিএ কত ছিল, 1 লাখ টাকা। ঠিক আছে, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্সেবল গ্র্যাচুইটি। তাহলে গ্র্যাচুইটির অঙ্ক করার জন্য যে আমাদের রুল ছিল, তো রুলটা আগে সাজিয়ে নি। রুলটা আমরা আগে সাজিয়ে নি। 10 এর এ, প্রথমে লিখবো কি, অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ গ্র্যাচুইটি রিসিভ। লেখো লেখো অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ গ্র্যাচুইটি রিসিভ। দেখো অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ গ্র্যাচুইটি রিসিভ। গ্র্যাচুইটি কত ছিল তখন, 22 lakhs দেখলাম আমরা কোশ্চেনে, 22 lakhs। এবার লিখবো লেস এক্সেমশন আন্ডার সেকশন 10 সাবসেকশন 10, আন্ডার সেকশন 10 সাবসেকশন 10। ঠিক আছে, আন্ডার সেকশন 10 সাবসেকশন 10 ক্লজ রোমান 3 will be list of the following, will be list of the followings। প্রথমে লেখো অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ গ্র্যাচুইটি রিসিভড। অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ গ্র্যাচুইটি রিসিভড। গ্র্যাচুইটি কত টাকা পেয়েছিল, 22 lakhs। যেহেতু কভার করেছে, কভারের জন্য নিয়ম কি হবে, হাফ ইন্টু 10 মান্থ অ্যাভারেজ স্যালারি, হাফ ইন্টু 10 মান্থ অ্যাভারেজ স্যালারি ইন্টু সার্ভিস পিরিয়ড। তাহলে হাফের জন্য হাফ লিখবো। 10 মান্থ অ্যাভারেজ স্যালারি কত হবে, দেখো 10 মান্থ অ্যাভারেজ স্যালারি কোশ্চেনে কত, 1 লাখ টাকা বলেছিল না, এটাই অ্যাভারেজ স্যালারি। কত সুন্দর ইজি করে দিয়েছে, বেসিক পে আর ডিএ বলে দিয়েছে, অক্টোবর মাসে 1 লাখ টাকা, এটাই অ্যাভারেজ স্যালারি। কিছু করার দরকার নেই, সব তো করেই দিয়েছে আমাকে। আর কত বছর চাকরি করেছিল, 30 বছর 10 মাস একটা দেখলাম,
দেখে নি, হ্যাঁ 30 বছর 10 মাস, 30 বছর ধরবো, 30 বছর। তাহলে 15, 1 লাখের সাথে 15 গুণ করলে 15 লাখ টাকা লাস্ট। লাস্ট কি লিখবো? ম্যাক্সিমাম লিমিট, ব্যাস। ম্যাক্সিমাম লিমিট কত? 15 লাখ টাকা ছাড় পাওয়া যায়, ম্যাক্সিমাম 15 লাখ টাকা ছাড় পাওয়া যায়, লিখো ম্যাক্সিমাম লিমিট 15 লাখ। তিনটে মধ্যে ছোট কোনটা? 15 লাখ। তা 22 থেকে 15 বাদ দিলে কত হবে? 7 লাখ টাকা হচ্ছে ট্যাক্সেবল গ্র্যাচুইটি। ব্যাস, অঙ্ক শেষ। 7 লাখ টাকা হচ্ছে তোমার কি? ট্যাক্সেবল গ্র্যাচুইটি। তাহলে আমরা 10-এর এ করালাম, এবার 10-এর বিটটা দেখো কি বলেছে। ফ্রম দ্য ফলোইং ডিটেলস ফর দ্য ইয়ার 24-25 কম্পিউট অ্যালায়েবল ডেপ্রিসিয়েশন ফর দ্য অ্যাসেট ইয়ার 25-26 ডেপ্রিসিয়েশন করতে বলেছে। তো প্রথমেই ডেপ্রিসিয়েশন যখনই করতে বলবে পার্টিকুলার অ্যাসেট তো বলবে, এখানে যেমন প্ল্যান্টার মেশিনই বলেছে, তাহলে প্ল্যান্টার মেশিনের উপর ডেপ্রিসিয়েশন করতে হবে। তাহলে তোমাকে প্ল্যান্টার মেশিন ওপেনিং ব্যালেন্স বলে দেবে, ঠিক আছে তো? ওপেনিং ব্যালেন্স বলেছে 2.5 লাখ টাকা, দেখে মাথায় রাখবে এটা সবসময় রিটেন ডাউন ভ্যালুই দেবে, ঠিক আছে তো? প্ল্যান্টের ওপর ওপেনিং ব্যালেন্স হলো 2.5 লাখ টাকা। তুমি এত তারিখে প্ল্যান্ট কিনেছো 70,000 টাকা দিয়ে। এবার যে প্ল্যান্টটা কিনেছো, এই প্ল্যান্টটা কি তুমি 180 দিনের বেশি ইউজ করছো না কম? তুমি 15ই মে কিনেছো, আর আমাদের ইয়ার এন্ড হয় মার্চে। তো 15ই মে থেকে মার্চ কি 180 দিনের বেশি না কম? স্যার অফকোর্স 180 দিনের বেশি। তাহলে 180 দিনের বেশি যদি তুমি ইউজ করো, তুমি এবছর যে মেশিনটা কিনেছো সেটা যদি 180 দিনের বেশি ইউজ করো, তার উপর ফুল ইয়ার ডেপ্রিসিয়েশন চার্জ হবে। অর্থাৎ এই 70,000 টাকার উপর ফুল 15% চার্জ হবে। আর প্ল্যানটা বেচে দিয়েছে কত? 2 লাখ টাকা দিয়ে। সিম্পল একটা অঙ্ক দিয়েছে, তাহলে আমরা করে দিই অঙ্কটা। সিম্পল অঙ্ক ছিল। বি কি লিখবো? রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 1/4/24 কত ছিল? 1/4/24 কত টাকা ছিল ব্যালেন্স? 2.5 লাখ টাকা ছিল, 2.5 লাখ টাকা ছিল ব্যালেন্স। যোগ দিয়ে লিখবো পারচেসেস অফ নিউ প্ল্যান্ট, পারচেসেস অফ নিউ প্ল্যান্ট। নতুন প্ল্যান 70,000 টাকা দিয়ে কিনেছি না? নতুন প্ল্যান কিনেছি কত টাকা? 70,000 টাকা দিয়ে, 70,000 দিয়ে কিনেছি। পাশে ডেটটা লিখে দাও, তাহলে সুবিধা হয়। ডেট কি ছিল? 15 মে 2024, 15 মে 2024। তাহলে কত হচ্ছে? 3,20,000 মাইনাস সেল কত টাকা দিয়ে বিক্রি করেছি? 2 লাখ টাকা দিয়ে, 2 লাখ টাকা দিয়ে বিক্রি করেছি। তাহলে ব্যালেন্স কি হলো? 1,20,000। এটাকে লেখো রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 31/3/25 বিফোর চার্জিং ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন চার্জ করার আগে, 1,20,000। এবার এর থেকে তুমি ডেপ্রিসিয়েশন চার্জ করে দাও, তাহলেই হয়ে যাবে অঙ্ক শেষ। ডেপ্রিসিয়েশন কত হবে? এই যে তুমি যে এবছর যে 70,000 টাকার মেশিন কিনলে, এটা 180 দিনের বেশি ইউজ করে না কম? স্যার বেশি ইউজ করেছে। তাহলে ফুল ডেপ্রিসিয়েশন চার্জ হবে, অর্থাৎ তুমি ডাইরেক্ট করে দাও 1,20,000 ওপর ডাইরেক্ট তুমি চাপিয়ে দাও হ্যাঁ ডাইরেক্ট, তাই তো বললাম। ডাইরেক্ট তুমি চাপিয়ে দাও 1,20,000 উপর 15%, 1,20,000 উপর 15%। এবার অনেকে কি করতে পারে? ব্রেক করে করতে পারে। এই যে আমার বছরের শেষে তো 1,20,000 টাকা ব্যালেন্স পড়ে আছে, তার মধ্যে 1,20,000 দুটো পার্ট, যেটা এবছর কিনেছি আর যেটা বাকি আছে। বেশ, অত দরকারই নেই, আমার বছরের শেষে মেশিনে যত ব্যালেন্স আছে তার উপর ডেপ্রিসিয়েশন চার্জ করবো। এবার দেখতে হবে এই যে ব্যালেন্স আছে এর মধ্যে এবছর যে মেশিন কিনেছি সেটা কত আছে। এবছরের মেশিন 70,000 আছে, ঠিক আছে? এবছরের 70,000, আগের বছরের 50,000, 1,20,000 তো হয়ে গেল। এটাই বলতে চেয়েছি, আর কিছু না। 1,20,000 15 করলে কত হচ্ছে? 18,000 টাকা, ঠিক আছে? 1,20,000 15,000 করলে 18,000 টাকা হচ্ছে, ঠিক আছে? 1,20,000 থেকে 18 বাদ দাও, কত হচ্ছে? 1,02,000 টাকা। এটা হচ্ছে রিটেন ডাউন ভ্যালু। এবার লেখো রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 31/3/25। সিম্পল একটা অঙ্ক ছিল, দেখো ইজি ছিল অঙ্কটা, কোনো টাফ ছিল না। দেখে নাও অঙ্কটা। এবার আমরা গ্রুপ সি তে চলে আসি। গ্রুপ সি সোজা 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 আছে। গ্রুপ সি প্রথমে স্যালারি বলছে মিসেস অঞ্জু, দ্য এমপ্লয়ি অফ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি ইন কলকাতা, ফার্নিশেস দ্য ফলোইং পার্টিকুলার্স
of our income for the previous year 20 or 25. Basic salary 20,000 per month into 12 করে দেবো, ওই যে অঙ্ক শেষ। ডিএ বলেছে বেসিক যত আছে তারপর 50% চাপিয়ে দেবো, ডি হয়ে যাবে। মেডিকেল অ্যালাউন্স 500 into 12 করে দেবো, কারণ মেডিকেল অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্সেস কি বলেছে, 5,000 টাকা প্রতি মাসে। এইচআরে কত করে বলেছে দেখো, এইচআরে 5,000 টাকা বলে দিচ্ছি, নিয়মটা বলে দেবো, অসুবিধা নেই। এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ 50,000 টাকা, ঠিক আছে। মালিক যত টাকা কন্ট্রিবিউট করে এর থেকে 12% ছাড় পাওয়া যায়, অর্থাৎ আমরা কি জানতাম 12% অব্দি ফ্রি, তার উপর হলে ট্যাক্স দিতে হবে, তাহলে আমাকে এর থেকে 12% মাইনাস করতে হবে। ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ হলে 12%, মানে 9.5% অব্দি ট্যাক্স ফ্রি, তারপরে ট্যাক্সেবল। এলআইসি প্রিমিয়াম পেড বাই এমপ্লয়ার, এটা পার কিডসে আসবে। প্রফেশনাল ট্যাক্স পেড বাই দ্য এমপ্লয়ার, পার কিডসে আসবে। তারপর কি বলেছে দেখো, বলছে সি ওয়াজ প্রোভাইডেড উইথ, তাকে কার প্রোভাইড করে, কারের ক্যাপাসিটি 1.2 লিটার উইদাউট ড্রাইভার, ড্রাইভার দেওয়া হবে না, বোথ পারপাস ইউজ হবে। অল এক্সপেন্সেস বর্ন বাই এমপ্লয়ার, এক্ষেত্রে যেন কত হবে, এক্ষেত্রে হবে 1800 ইন্টু 12, ব্যাস কারের নিয়মটা বলে বেশ শেষ হয়ে গেল। বলেছে ইগনোর সেকশন 115 বাক। তাহলে দেখো অঙ্কটা করাচ্ছি, স্যালারির অঙ্ক, স্যালারির অঙ্ক এটা। রুপিসে দুটো ঘর করলেই আমার কাজ নেমে যাবে। প্রথমে লিখবো বেসিক স্যালারি, লেখো বেসিক স্যালারি, প্রথমে লেখো বেসিক স্যালারি। কত করে ছিল বেসিক স্যালারি দেখো, বেসিক স্যালারি ছিল 20,000 টাকা করে প্রতি মাসে, 20,000 ইন্টু 12, $2,40,000 বাইরের ঘরে। তারপর লিখবো ডিএ, ডিএ কত বলেছিল বেসিকের ওপর 50%, মানে 1,20,000 হবে, লেখো 50% অফ 2,40,000, কত হচ্ছে 1,20,000। নেক্সট কি বলছে, মেডিকেল অ্যালাউন্স 500 টাকা করে প্রতি মাসে। কত হবে, 6,000 টাকা। তাহলে কি বলছে হাউস রেন্ট অ্যালাউন্স করবে, এরপরে করে দিই হাউস রেন্ট অ্যালাউন্সেস, লেখো হাউস রেন্ট অ্যালাউন্সেস, লেখো হাউস রেন্ট অ্যালাউন্সেস। হাউস রেন্ট অ্যালাউন্সেস কত বলেছিল, 5,000 টাকা করে প্রতি মাসে। প্রতি মাসে তুমি এইচআরে পাও 5,000 টাকা করে, কত হলো 60,000 টাকা। ইনারে লিখলাম, এর থেকে না ছাড় পাওয়া যায়, ছাড় পাওয়া যায়, লিখো মাইনাস দিয়ে লেখো এক্সেমশন পাওয়া যায়, যেটা আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় বলা আছে, আন্ডার সেকশন 10 সাবসেকশন 13A, রুল 2A will be list of the followings, will be list of the followings, will be list of the followings। তাহলে কি বুঝতে পারলে, এইচআর থেকে এক্সেমশন পাওয়া যায়। আমি নিচে 3টে পয়েন্ট বলবো, যে 3টে পয়েন্ট যেটা ছোট, কারণ এখানে লিস্ট লিখেই দিয়েছি। তাহলে প্রথমে লিখবো কি, এইচআরে যে টাকাটা তুমি এইচআরে পেয়েছো মালিকের কাছ থেকে, কত 60,000 টাকা, ঠিক আছে, এই প্রথম ঘরে লিখলাম। এরপরে লিখবো কি রেন্ট পেড, লেখো রেন্ট পেড, ঠিক আছে, তো মাইনাস 10% অফ স্যালারি, মাইনাস 10% অফ স্যালারি দেখতে হবে কত। আচ্ছা, তুমি তোমার মালিকের থেকে এইচআর এর টাকা পেয়েছো, তুমি তোমার মালিকের থেকে এইচআর এর টাকা পেয়েছো, তাহলে এইচআর এর টাকা পেয়েছো, তুমি এক্সেমশন কখন পাবে, তুমি যে ভাড়া বাড়িতে থাকো, তাহলে নিশ্চয়ই তুমি ভাড়া বাড়িতে আছো বলে তো এক্সেমশন পাচ্ছ। তাহলে যে ভাড়া বাড়িতে আছো, ঠিক আছে, কত টাকা করে ভাড়া দিয়েছো, ভাড়া বাড়িতে যে আছো কত টাকা করে ভাড়া দিয়েছো, দেখো দেখো কত টাকা করে ভাড়া দিয়েছো, এই যে বলে দিয়েছে ভাড়া দিয়েছো প্রতি মাসে 7,500 টাকা করে ভাড়া দিয়েছো, ভাড়া নিয়েছো কলকাতায়, 7,500 টাকা করে ভাড়া দিয়েছো, কলকাতায় ভাড়া নিয়েছো। তাহলে রেন্ট পেড লিখবো 7,500 টাকা করে 12 মাস, মাইনাস 10% স্যালারি। স্যালারি বলতে কি বোঝায়, এটাও স্যালারির মধ্যে পড়ে, এটাও স্যালারির মধ্যে পড়ে। 2,40,000 আর 1,20,000 করে 3,60,000,
3,60,000 10% 36,000 টাকা হয়। তো 7,500 ইন্টু 12 করে 90,000 টাকা হচ্ছে নাকি? হুম, 90,000 টাকা হয়, 90,000 টাকা মাইনাস এটা হচ্ছে 36,000 টাকা। 90 থেকে 36 বাদে, 90 থেকে 60, 60 থেকে 6 বাদে 54,000, এটা হচ্ছে 54,000। তুমি ঘর ভাড়া নিয়েছো কোথায়? কলকাতায়। তা কলকাতায় কি হয়, মেট্রো সিটিতে তুমি থাকলে 50% অফ স্যালারি হয়, আর অন্য সিটি হলে 40% অফ স্যালারি হয়। লিখো এখানে মেট্রো সিটি বলে লিখবে এখানে 50% অফ স্যালারি, লিখো 50% অফ স্যালারি। কত? 3,60,000 50% করলে 1,80,000 হয়। এই তিনটের মধ্যে ছোট কোনটা? 54,000 টাকা। 60 থেকে 54 বাদ দিলে বাইরে এই চারে বসে গেল 6,000। ঠিক আছে, বোঝা গেল? আর কি ছিল? এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ, লেখো এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ, লেখো এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ, এখানে লেখো এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ। এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ, তাহলে এমপ্লয়ার কত টাকা কন্ট্রিবিউট করে? 50,000 টাকা। কত পার্সেন্ট ছাড় পাওয়া যায়? মতো বললাম 12% অফ স্যালারি, লেখো 12% অফ স্যালারি। তাহলে স্যালারি কত ছিল? স্যালারি ওই বেসিক, বেসিক ছিল তোমার, দেখো 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 বেসিক কত ছিল? বেসিক ছিল 2,40,000 আর ডিএ ছিল 1,20,000। 2,40,000 আর 1,20,000 করলে 3,60,000। এবার এই 3,60,000 উপর 12% করে দেখবো কত হচ্ছে। $43,200 টাকা। 43,200 টাকা। 50,000 থেকে 43,200 বাদ দিলে 6,800 টাকা হচ্ছে। হয়ে গেল এটা। এবার দেখো ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ হবে 12%, 12,000। 12% 12,000 টাকা দিয়েছে। লেখো, লেখো ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ in excess of 9.5% per annum। ঠিক আছে, ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ ইন এক্সেস 9.5% পার annum। 12,000 টাকা ছিল, কত পার্সেন্ট? 12%। কত পার্সেন্ট এক্সট্রা হয়ে গেছে? 9.5 এর চেয়ে ওইদিকে 2.5 এক্সট্রা। তাহলে করে দেখো 2,500 টাকা হচ্ছে। 2,500 টাকা হচ্ছে ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ। কত হচ্ছে? 2,500 টাকা। ঠিক আছে তো, এবার দেখো আর কি আছে। এক হয়ে গেছে, 2 হয়ে গেছে, 3 হয়ে গেছে, 4 হয়ে গেছে, 5 হয়ে গেছে, 6 হয়ে গেছে, আর দুটো পয়েন্ট বাকি, 2-3টে বাকি। এই যে মালিক এলআইসির টাকা দিয়েছে, প্রফেশনাল ট্যাক্স দিয়েছে, কারের ফ্যাসিলিটি দিয়েছে, 3টি। পার কিউজ চার্জ বলে, পার কিউজিটস বলে হেডিং দাও। এখানে পার কিউজিটস বলে হেডিং দাও, পার কিউজিটস আন্ডার সেকশন 17 সাবসেকশন 2। দেখবে এলআইসি প্রিমিয়াম, দেখো এলআইসি প্রিমিয়াম কত টাকা ছিল? এলআইসি প্রিমিয়াম দেখো, এলআইসি প্রিমিয়াম ছিল 6,000 টাকা। এলআইসি প্রিমিয়াম ছিল 6,000 টাকা। প্রফেশনাল ট্যাক্স কত ছিল? প্রফেশনাল ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্সও মালিক দিয়ে দিয়েছে। তো প্রফেশনাল ট্যাক্স ছিল কত টাকাটা? প্রফেশনাল ট্যাক্স ছিল হচ্ছে তোমার 1,500 টাকা। 1,500 টাকা ছিল প্রফেশনাল ট্যাক্স, 1,500 টাকা। আর কার ফেসিলিটি ছিল, কার, কার কার হবে 1800 ইন্টু 12। ড্রাইভার দেয়নি তো? আরে ড্রাইভার দেয়নি, তাহলে আমি 900 নেবো কেন? ড্রাইভার দিলে 900 টাকা। বলছে ড্রাইভার নেই, ড্রাইভার লাগবে না, শুধু গাড়ি। 1800 ইন্টু 12 হবে। ঠিক আছে, 1800 ইন্টু 12 তাহলে কত হবে? 21,600 টাকা। 6,000 আর 7,000, ঠিক আছে, 7,000, 21 আর 7
28 29,100 টাকা হচ্ছে। টোটাল করে দেখতে হবে, টোটালটা করে। দু লাখ 40,000, 1,20,000, 3,60,000 যোগ 6,000 যোগ 6,000, 6,800, 2,500, 29,100 কত হচ্ছে? 4,10,400। যেটা বেরোলো তাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। লেখো, যেটা বেরোলো তাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এর থেকে মাইনাস করব ডিডাকশন আন্ডার সেকশন 16। প্রথমে লেখো স্ট্যান্ডার্ড ডিডাকশন। আন্ডার সেকশন 16 1A কত টাকা ছাড় পাওয়া যায়? 50,000 টাকা ছাড় পাওয়া যায়। আর প্রফেশনাল ট্যাক্স লেস হয়। দেখো, যদি মালিক পে করে প্রফেশনাল ট্যাক্স তাহলে তো পারকিটস আসবেই, তো নিচে তো লেস হবেই। নিচে লেস হবে, সে এমপ্লয়ার পে করুক বা এমপ্লয়ি পে করুক, তো প্রফেশনাল ট্যাক্স নিচে মাইনাস করো প্রফেশনাল ট্যাক্স। লেখো প্রফেশনাল ট্যাক্স কত টাকা ছিল? 1,500 টাকা। 51,500 বাদ দিয়ে দাও। 4,10,400 মাইনাস 51,500 কত হচ্ছে? 3,58,900। কি লিখবো? ইনকাম ফ্রম স্যালারি। ইনকাম ফ্রম স্যালারি কত বলো? 3,58,900। তো দেখতে পারলে স্যালারির অঙ্কটা করালাম। এই পেজে দুটো বাকি আছে, তাহলে পেজটা শেষ হয়ে যাচ্ছে। একটা হাউস প্রপার্টি আর একটা হচ্ছে তোমার পিজিইপি। তাহলে এর পরের অঙ্কটা আসবো হাউস প্রপার্টি নিয়ে। আচ্ছা, নেক্সট দেখো 12 নম্বর অঙ্কটা। আমরা হাউস প্রপার্টির উপর একটা অঙ্ক সেট করেছি, হাউস প্রপার্টি। ঠিক আছে, হাউস প্রপার্টির অঙ্ক কি বলছে? সৌমেন ওনস 3 হাউসেস ইন কলকাতা। ঠিক আছে, সৌমেনের 3টে বাড়ি আছে। একটা হাউস 1 যেটা পুরোপুরি লেট আউটের রুল করবো, হাউস 2 সেলফ অকুপাইড, সেগুলো রুল করবো। আর হাউস 3 হচ্ছে ওন বিজনেস তো পিজিইপি তে যাবে। তা হাউস প্রপার্টির কোনো জায়গা নেই, তার মানে এটা বেকার দিচ্ছে, এটা করতে হবে না, এটা করতে হবে না। ঠিক আছে, তো তো বলছে ইগনোর সেকশন 115 বা সরি, ওটা কেন, ওটা উপরে ছিল। পার্টিকুলার ফর দ্য ইয়ার এন্ডেড এই বলে দিয়েছে। বাড়িটা কলকাতায় দিয়েছে, গ্রস মিউনিসিপাল ভ্যালু দিয়েছে, করবো, কিছু নেই, সমস্যা নেই। ঠিক আছে, তো তারা বলেছে মিউনিসিপাল ট্যাক্স বলেছে 1,000 ইন রেসপেক্ট টু হাউস নাম্বার 1 ইন এরিয়া, মানে 1 নম্বর বাড়িতে মিউনিসিপাল ট্যাক্স 1,000 টাকা বাকি আছে। তা বলছে এত তারিখেই সৌমেন একটা লোন নিয়েছে 10 লাখ টাকা 12% রেট অফ ইন্টারেস্টে। কেন? 2 নম্বর বাড়িটা তৈরি করার জন্য। অ্যান্ড কনস্ট্রাকশন, মানে বাড়িটা কমপ্লিট হয়েছে কবে? 1/6/23। অ্যাজ অন 31/25 এন্টার লোন রিমেন আনপেড, লোনের টাকাটা আনপেড করে আছে। তাহলে অঙ্কটা আরম্ভ করব, চলো অঙ্কটা স্টার্ট করা যাক। রুপিসের 3টে ঘর কাটতে শিখিয়ে তোমাদের। প্রথমে লিখি আমরা হাউস 1 লেট আউট। হাউস 1টা কি হবে? লেট আউট। ঠিক আছে, প্রথমে লিখবো গ্রস মিউনিসিপাল ভ্যালু। প্রথমে লিখো গ্রস মিউনিসিপাল কত ছিল? 70,000 টাকা। এখানে লিখবো 70,000 টাকা, গ্রস মিউনিসিপাল 70,000 টাকা। তারপর লিখবো কি ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট কত ছিল? 80,000 টাকা। এই দুটোর মধ্যে বড় কোনটা? 80,000। এবার লিখবো কি স্ট্যান্ডার্ড রেন্ট। লিখবো কি স্ট্যান্ডার্ড রেন্ট। স্ট্যান্ডার্ড কত ছিল? 60,000 টাকা। এই দুটোর ছোট কোনটা? 60,000 টাকা। লিখো স্টেপ 1
কি লিখবো? রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। স্টেপ 2 কি লিখবো? অ্যানুয়াল রেন্ট। অ্যানুয়াল রেন্ট কত বলেছিল অঙ্কে? 90,000 বলেছিল। 90,000 লেখো, 90,000। তো দুটোর মধ্যে বড় কোনটা? 90,000। যেটা বেরোলো তাকে বলে স্টেপ 3, হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। ঠিক আছে? তো এর থেকে মাইনাস করতে হয় কি? লস ডিউ টু ভ্যাকেন্সি। লস ডিউ টু ভ্যাকেন্সি, এর থেকে মাইনাস করতে হবে কি? লস ডিউ টু ভ্যাকেন্সি। ঠিক আছে? লস ডিউ টু ভ্যাকেন্সি। তো ভ্যাকেন্ট কমন ছিল অঙ্কে, 2 মাস ছিল ভ্যাকেন্ট, 2 মাস ছিল ভ্যাকেন্ট। তাহলে করবো কি? করবো এই যে তুমি 90,000 যে ভাড়া পেয়েছো অ্যানুয়াল, তো এটা 12 মাসের ভাড়া ছিল 90,000, তাহলে 2 মাসে কত? 15,000 টাকা হচ্ছে। 15,000 টাকা। 90 থেকে 15 বাদ দিলে 75,000 হয়। যেটা বেরোলো তাকে বলে গ্যাপ, গ্রস অ্যানুয়াল ভ্যালু। যেটা বেরোলো তাকে বলে গ্যাপ, গ্রস অ্যানুয়াল ভ্যালু কত? 75,000। গ্রস অ্যানুয়াল ভ্যালু 75,000। এর থেকে মাইনাস করবো কি? মিউনিসিপাল ট্যাক্স। মিউনিসিপাল ট্যাক্স পেড বাই দ্য ওনার। মিউনিসিপাল ট্যাক্স পেড বাই দ্য ওনার। তো বলছি মিউনিসিপাল ট্যাক্স 1000 টাকা বাকি রেখেছো, তাই না? মিউনিসিপাল ট্যাক্স ছিল 5,000 টাকা, তখন তুমি 1000 টাকা বাকি রেখেছো, পেমেন্ট করে 4,000 টাকা। মিউনিসিপাল ট্যাক্স পেড বাই দ্য ওনার 4,000 টাকা লেখো। 75 থেকে 4 বাদ দিয়ে 71,000 টাকা হয়। এটাকে লেখো নেট অ্যানুয়াল ভ্যালু, ন্যাভ। এটাকে লেখো ন্যাভ। ঠিক আছে? এর থেকে মাইনাস করো ডিডাকশন আন্ডার সেকশন 24। কি লিখবো? প্রথমে লেখো স্ট্যান্ডার্ড ডিডাকশন। কত হবে? 71,000 টাকার উপর 30%। 21,300 টাকা। 21,300 টাকা। এবার লিখবো ইন্টারেস্ট অন লোন। দেখো প্রথম বাড়ির ইন্টারেস্ট অন লোন কত ছিল? হাউস নাম্বার 1 এর ইন্টারেস্ট অন লোন কত ছিল? হাউস নাম্বার 1 এর ইন্টারেস্ট অন লোন দেখো 5,000 টাকা লেখা ছিল। এখানে লিখে দাও 5,000 টাকা। কত হবে? 26,300। তো 71,000 থেকে 26,300 বাদ দেবে, কত হচ্ছে? 44,700। প্রথম বাড়ি কমপ্লিট। সেকেন্ড বাড়ি করবো, দেখো হাউস 2, সেলফ অকুপাইড। সেলফ অকুপাইড শুরু হয় ন্যাপ দিয়ে, ন্যাপ অর্থাৎ নেট অ্যানুয়াল ভ্যালু। নেট অ্যানুয়াল কি হয়? নীল হয়, নীল। সেকেন্ড ঘরে লিখবো নীল। এর থেকে মাইনাস করো ডিডাকশন আন্ডার সেকশন 24। এখানে শুধু একটাই ছাড় পাওয়া যায়, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন। এর ওয়ার্কিংস করতে হবে। হ্যাঁ, ইন্টারেস্ট অন লোনের ওয়ার্কিংস করতে। চলো ওয়ার্কিংস করে নি। ওয়ার্কিংস করে নি ইন্টারেস্ট অন লোনের। দেখো প্রথমে লিখবো লোনটা কবে নিয়েছিল। এখানে লিখবো ডেট অফ লোন টেকেন। ডেট অফ লোন টেকেন, লোনটা কবে নেওয়া হয়েছিল। দেখো লোনটা কবে নেওয়া হয়েছিল, কি বলেছে ডেট? লোন নেওয়ার ডেট কি? 1/7/21 লোন নেওয়া হয়েছে। লিখো 1/7/21। আর এখানে লিখবো কবে বাড়ি কমপ্লিট হয়েছে, কনস্ট্রাকশন কমপ্লিটেড। বাড়িটা কবে কমপ্লিট? দেখতে পাচ্ছ কনস্ট্রাকশন কমপ্লিটেড কত বলেছে? এই যে 1/6/23। যেদিন বাড়ি কমপ্লিট ঠিক তার আগে 31 মার্চ, মানে এরকম সময় 31/3/23। এবার এইটুক সময়কালটা কত হচ্ছে? এইটুক সময়কালটা কি হচ্ছে দেখো, এই সময়কালটাকে বলে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। এই সময়কালটাকে বলে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। ঠিক আছে? এই সময়কালটাকে বলে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। 1/7/21 থেকে 31/3/23 কতদিন হচ্ছে দেখো। 21 সালে ক মাস পড়ে? 21 সাল বলবো না, 21-22। 21-22-এ কত মাস হচ্ছে? 6 মাস, ওইদিকে 3 মাস, 9 মাস। আর 22-23-এ
12 মাস, 12 আর 9 21 মাস হচ্ছে, তাই তো? 21 মাস হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো তোমাকে বের করতে হবে প্রথমে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড ইন্টারেস্ট, প্রি কনস্ট্রাকশন পিরিয়ড ইন্টারেস্ট। লেখো প্রি কনস্ট্রাকশন পিরিয়ড ইন্টারেস্ট। তুমি লোনটা নিয়েছিলে কত টাকা, কত টাকা লোন নিয়েছিলে? দেখো লোন নিয়েছিলে কত টাকা, 10 লাখ টাকা লোন নিয়েছিলে, আর ইন্টারেস্ট রেট 12%। 10 লাখ টাকা লোন নিয়েছিলে, 12% ইন্টারেস্ট দিতে হবে, 12% ইন্টারেস্ট দিতে হবে, ঠিক আছে। কত মাসে ইন্টারেস্ট বাকি ছিল? 21 মাস। তাহলে 21/12 করবো, তাহলে 12 কেটে গেল, এটা হচ্ছে 2,10,000 টাকা। তার মানে তোমার যে 2,10,000 টাকা ইন্টারেস্ট বাকি ছিল, সেই টাকাটা যে তখন তুমি পেমেন্ট করবে তুমি ছাড় পাবে, তোমাকে 5টা প্রিভিয়াস ইয়ারে ছাড় দেবে, 5টা প্রিভিয়াস ইয়ারে ছাড় দেবে। তাহলে এখানে লেখো ইয়ার। তাহলে কোন প্রিভিয়াস ইয়ার থেকে তুমি ছাড় পাওয়া শুরু করবে? যে বছর বাড়ি কমপ্লিট হচ্ছে। বাড়ি কমপ্লিট হয়েছে কবে? দেখো এই দেখো 23-24-এ, 23-24-এ। তাহলে 23-24 থেকে তুমি ছাড় পাওয়া শুরু হবে, 23-24 থেকে। 23-24, 24-25, 25-26, 26-27 আর 27-28, এই 5 বছরই তুমি ছাড়টা পাবে, ঠিক আছে। প্রি প্রি পিরিয়ডের ছাড়, দেখো প্রি পিরিয়ড, দেখো পিরিয়ড তো দুটো হয়, একটা প্রি পিরিয়ড একটা পোস্ট পিরিয়ড। পোস্ট পিরিয়ডের ছাড় কতদিন পাবে? যতদিন না পর্যন্ত তুমি, দেখো যতদিন না পর্যন্ত তুমি লোন শোধ করবে ততদিন পর্যন্ত তোমাকে ইন্টারেস্ট দিয়ে যেতে হবে, ঠিক আছে তো। কিন্তু এই যে এই 2,10,000 টাকা ছাড়টা তুমি মাত্র 5টা প্রিভিয়াস ইয়ার আর পাবে না, আর পাবে না। তাহলে 5টা প্রিভিয়াস ইয়ার 2,10,000 ছাড় পেলে একটা প্রিভিয়াস ইয়ার কত করে? 42 করে পাচ্ছ, 42, 42, 42, 42, এটাও 42। এখানে হচ্ছে পোস্ট পিরিয়ড ইন্টারেস্ট। পোস্ট পিরিয়ড, পোস্ট মানে কোনটা? কারেন্ট ইয়ার ইন্টারেস্ট। 10 লাখ টাকা লোন, 12% সুদ, মানে 1,20,000। প্রতিটা পোস্টেই 1,20,000 বসাই। আর আমি প্রতিটা পোস্ট বসাবো না, কারণ আমাদের প্রিভিয়াস ইয়ার 24-25, এটা জানলেই হয়ে গেল। 1,20,000 আর 42 যোগ করে কত হচ্ছে? 1,62,000। তাহলে ইন্টারেস্ট অন লোন 1,62,000 বেরোলো। দেখে নাও, আশা করি বুঝতে পেরেছো 1,62,000 আমরা কি করে বের করলাম, ঠিক আছে। 1,62,000 এইভাবে আমাদের বেরোলো 1,62,000 টাকা, ঠিক আছে। এই ওয়ার্কিংটা করে দেখাতে হবে পরীক্ষায়, হ্যাঁ। 1,62,000, 0 থেকে 1,62,000 বাদ দিলে মাইনাস 1,62,000। 44,700 থেকে 1,62,000 বাদ দিলে কত হয়? তোমার 1,17,300। যেহেতু নেগেটিভ বেরিয়েছে তাই কি লিখবো? লস ফ্রম হাউস প্রপার্টি। ঠিক আছে, যেহেতু নেগেটিভ বেরিয়েছে তাই লিখবো লস ফ্রম হাউস প্রপার্টি। বেশ, অঙ্কটা শেষ হয়ে গেল। লাস্ট অঙ্ক, তাহলে এই পেজটা শেষ হয়ে যাবে। দেখো সেটা 13 নম্বর অঙ্কটা কি বলেছে। বলছে রাহুল পান্ডে সাবমিট দ্য ফলোইং পিএল অ্যাকাউন্ট। যা রাহুল পান্ডে একটা পিএল অ্যাকাউন্ট শো করেছে, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। এবার এখানে কি বলছে? এটা হচ্ছে 90,000 টাকা প্রফিট দিয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, ব্যাপারটা কি হয়, যারা বিজনেস করে, যারা বিজনেস করে তারা প্রত্যেকেই বছরের শেষে গিয়ে জানতে চায় ব্যবসা থেকে লাভ হলো না লোকসান। তা লাভ লোকসান জানার জন্য ওদের একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করতে হয়, আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে নেট প্রফিট বেরোয়। তো এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট রাহুল পান্ডে তৈরি করুক, ও যদি জানে ও তৈরি করলো, আর ও যদি ঠিক ভালো নলেজ না থাকে ও কোনো অ্যাকাউন্টেন্ট রাখবে, সে তৈরি করবে। তো ওর যে অ্যাকাউন্টেন্ট যে প্রফিট অ্যান্ড লস তৈরি করেছে, তো তৈরি করার সময় পিএল এর ডেবিট দিকে কিছু আইটেম লিখেছে, ক্রেডিট দিকে কিছু আইটেম লিখেছে। ডেবিট দিকে এমন কিছু আইটেম লিখেছে, হয়তো ইনকাম ট্যাক্স বলছে না এই আইটেমটা তো লেখা উচিত নয়, এই আইটেমটা লেখা উচিত নয়, তুমি লিখে ঠিক করোনি, তুমি লিখে ঠিক করোনি, এমন কিছু আইটেম থাকবে, আমি বলবো, ঠিক আছে তো। তো ওই আইটেমটা লেখা উচিত ছিল না, তুমি লেখার ফলে তোমার প্রফিট কমে গেছে, ঠিক আছে তো। তার প্রফিট কমে গেছে মানে তুমি ট্যাক্স কম দিচ্ছ। এরকম করলে হবে না। যে সমস্ত আইটেম লেখা উচিত ছিল না, লেখার ফলে তোমার প্রফিট কমে গেছে, তাহলে এখন ওটাকে ঠিক করতে গেলে কি করতে হবে? প্লাস করতে হবে। একই রকম ভাবে ক্রেডিট দিকে এমন কোনো আইটেম লেখা উচিত ছিল না, তুমি লিখে দিয়েছো, ঠিক লেখার ফলে তোমার ইনকাম বেড়ে গেছে, ঠিক আছে।
মানে প্রফিট বেড়ে গেলে প্রফিট কমাতে হবে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, তোমাকে দেখতে হবে কি কি আইটেম লেখা উচিত আর কি কি আইটেম লেখা উচিত নয়। প্রথমে ওপেনিং স্টক তো ঠিক আছে, পারচেজ ঠিক আছে, স্যালারি ঠিক আছে, আপাতত মানি। ডেপ্রিসিয়েশন, যখন পিএল এর ডেবিট সাইডে ডেপ্রিসিয়েশন আছে না 20,000 টাকা, এটা তুমি যোগ করে দেবে, এটা তুমি যোগ করবে, যে ডেবিটের ডেপ্রিসিয়েশনে যোগ করবে। নিচে একটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, ইনকাম ট্যাক্স বলেছে তোমার ডেপ্রিসিয়েশন হওয়া উচিত 25,000 টাকা, কিন্তু তুমি দেখিয়েছো কত 20,000 টাকা। ঠিক আছে, তো এইরকমই অ্যাডজাস্টমেন্ট তোমার পরীক্ষায় থাকবে। তো পিএল এর ডেবিটে যে ডেপ্রিসিয়েশন থাকে তুমি সেটাকে যোগ করবে, আর যেটা দেখানো উচিত ইনকাম ট্যাক্স বলে সেটাকে তুমি মাইনাস করে দেবে, এটাকে তুমি মাইনাস করে দেবে, কাজ মিটিয়ে যাবে। নেক্সট অ্যাডভার্টাইজমেন্ট থেকে ইনকাম ট্যাক্স, এটা হচ্ছে এক ধরনের পার্সোনাল খরচা, এটা এক ধরনের পার্সোনাল খরচা। কোন রকমের পার্সোনাল খরচা পিএল এ দেখানো উচিত নয়। তুমি দেখিয়েছো, দেখানোর ফলে প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে, অ্যাড করতে হবে ইনকাম ট্যাক্স। এলআইসি প্রিমিয়াম, এটাও পার্সোনাল খরচা, দেখানো উচিত ছিল না, দেখানোর ফলে তোমার প্রফিট কমে গেছে, এখন ঠিক করতে গেলে বাড়াতে হবে, এলআইসি বাড়াতে হবে। ব্যাড ডেট প্রভিশন ফর ডাউটফুল ডেট, দেখো তুমি ব্যাড ডেট পিএল এর ডেবিটে দেখিয়েছো, কোনো সমস্যা নেই, তুমি দেখাতে পারো, কেননা এটা একটা বিজনেসের খরচা বলে মনে করা হয়। প্রভিশন ফর ডাউটফুল ডেট কি, তুমি মনে করছো নেক্সট ইয়ারে তোমার টাকা মার যেতে পারে, তোমার কাস্টমার তোমার টাকা মেরে দিতে পারে, তাই জন্য তুমি পিএল এর ডেবিটে লিখেছো, কিন্তু ইনকাম ট্যাক্স বলে না, এরকম আইটেম আমি পিএল এ লিখতে দেবো না, কারণ টাকা তো কেউ মারেনি, মারতে পারে বলে মনে করা হচ্ছে, মনে করার কোনো জায়গা নেই, এটা লেখার ফলে প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে, অ্যাড করতে হবে। ডোনেশন টু পুরী টেম্পল, পুরী মন্দিরে তুমি ডোনেট করেছো, পুরী মন্দিরে তুমি ডোনেট করেছো, বলেছে তুমি যদি ডোনেশন করো, ঠিক আছে, কোথায় ডোনেট করেছো খুব জরুরি, ঠিক আছে, তো তো তুমি যদি ট্রেড ইউনিয়ন ডোনেট করো তাহলে আমি এটাকে অ্যালাউ করবো, কিন্তু তুমি ট্রেড ইউনিয়ন ছাড়া অন্য কোথাও ডোনেট করলে এটাকে আমি অ্যালাউ করবো না, এটাকে ডিসঅ্যালাউ করবো, ঠিক আছে, তো এটা লেখার ফলে প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে, তাহলে বুঝতে পারলে কি কি আইটেম যোগ করতে হচ্ছে। এইদিকে দেখো, এইগুলো ঠিক আছে, ব্যাড ডেট রিকভার, ডিসঅ্যালাউড ইন আর্লিয়ার ইয়ার, দেখো তোমার ধরো এটা তো 2026 সাল চলে, যেই দিনে আমি অঙ্ক করি 26 সাল, সাপোজ ধরো 26 সালে তুমি ব্যাড ডেট রিকভার করেছো, কেন রিকভার করেছো, তুমি আগে কাউকে ব্যাড ডেট ডিক্লেয়ার করে দিয়েছিলে, সে বছর টাকা দিতে পারেনি বলে ব্যাড ডেট ডিক্লেয়ার করেছিলে, সেই ভদ্রলোক এবছর টাকা দিয়েছে। এবার প্রশ্ন হলো, যে বছর আমি তাকে ব্যাড ডেট ঘোষণা করে পিএল এর ডেবিটে লিখেছিলাম ব্যাড ডেট, ইনকাম ট্যাক্স কি সে বছর আমাকে অ্যালাউ করেছিল, যদি সে বছর অ্যালাউ করে তাহলে এখানে ব্যাড ডেট রিকভার আমি লিখতে পারি। যদি দেখা গেল সে বছর ইনকাম ট্যাক্স অফিসার আমাকে অ্যালাউ করেইনি, অর্থাৎ সে বছর আমাকে খরচা দেখাতে দেয়নি, তাহলে এবছর কেন ইনকাম হবে, এটা মাথায় রাখতে হবে। তখন দেখতে হবে অ্যালাউ না ডিসঅ্যালাউ, ডিসঅ্যালাউ করেছিল আগের বছর, ঠিক আছে, তো তাহলে তো এটা এখানে নেওয়া উচিত নয়, নেওয়ার ফলে ইনকাম বেড়ে গেছে মানে প্রফিট বেড়ে গেছে, কমাতে হবে। ব্যাংক ইন্টারেস্ট, এটা কি বিজনেস থেকে ইনকাম, না না, এটা আদার্স সোর্স ইনকাম, আদার্স সোর্স ইনকাম এখানে কি করছে, এখানে নেওয়ার ফলে ইনকাম বেড়ে গেছে, প্রফিট বেড়ে গেছে, প্রফিট কমিয়ে দাও, তাহলে দেখতে পেলে কি কি যোগ কি কি বিয়োগ বলে দিলাম। ক্লোজিং স্টক ওয়াজ ওভার ভ্যালু, ক্লোজিং স্টক যত টাকা দেখানো উচিত তুমি 10 বেশি দেখিয়েছো, 10 কমিয়ে দাও, ক্লোজিং স্টক বেশি দেখানোর ফলে ইনকাম বেড়ে গেছে, প্রফিট বেড়ে গেছে, প্রফিট কমিয়ে দাও, দেখো সব বলে দিলাম। লিগাল এক্সপেন্সেস যত টাকা ছিল তার মধ্যে 2,000 টাকা ছিল পেনাল্টি, দেখো ইনকাম ট্যাক্স অফিসার বলে বিজনেস করতে গেলে লিগাল খরচা বেটাই মানছি, কিন্তু তুমি কোনো ইললিগাল কাজ করতে তার জন্য তোমাকে পেনাল্টি দিতে হয়েছে, এটাকে আমি অ্যালাউ করবো না, তাহলে পেনাল্টি পিএল এর ডেবিটে লেখার ফলে প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে, ঠিক আছে, এটা যোগ করতে হবে। স্যালারি, যত টাকা স্যালারি ছিল তার মধ্যে মালিকের স্যালারি ছিল 5,000, কি বলছো, সোল প্রপার্টিশন বিজনেস মালিক কখনো স্যালারি পেতেই পারে না, তো স্যালারি পিএল এর ডেবিটে লেখার ফলে প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে। লাস্ট পয়েন্ট, পারচেজ যত টাকা ছিল তার মধ্যে 15,000 টাকা ক্যাশে কিনেছো, 10,000 টাকার বেশি যদি ক্যাশে গুডস কেনা হয় তাহলে পুরো টাকাটাই ডিসঅ্যালাউ করতে হবে, তাহলে এটাও অ্যাড হবে, তাহলে বলে দিলাম, দেখো পুরো অঙ্ক শেষ, পুরো অঙ্ক শেষ, এই তো যোগ বিয়োগ করবে অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে প্রথমে অঙ্কটা নেট প্রফিট থেকে স্টার্ট করো, 90,000 টাকা ছিল নেট প্রফিট, লিখো নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, কত টাকা হবে, 90,000 টাকা, নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে 90,000 টাকা।
এর সাথে যোগ দিয়ে লিখবো ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। ঠিক আছে, কি কি ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার হবে? আচ্ছা, এখান দিয়ে দেখে দেখে দেখা যখন সুবিধা হবে। কি ছিল? ডেপ্রিসিয়েশন 20,000 টাকা, লেখো ডেপ্রিসিয়েশন, লেখো 20,000 টাকা, লেখো ডেপ্রিসিয়েশন 20,000 টাকা। নেক্সট কি বলেছে? ইনকাম ট্যাক্স 12,000 টাকা, লেখো ইনকাম ট্যাক্স 12,000 টাকা। নেক্সট লেখো ইনকাম ট্যাক্সের পর কি আছে? এলআইসি প্রিমিয়াম 3,000 টাকা। নেক্সট কি বলেছে? প্রভিশন ফর ডাউটফুল ডেট 2,000 টাকা। প্রভিশন ফর ডাউটফুল ডেট 2,000 টাকা। নেক্সট কি বলেছে? লিগাল এক্সপেন্সেস পুরো না, লিগালের পুরো না, এই যে শুধু এইটুকু 2,000 টাকা, লেখো পেনাল্টি পেড, লেখো পেনাল্টি পেড, পেনাল্টি, লেখো পেনাল্টি 2,000 টাকা, লেখো পেনাল্টি 2,000 টাকা, পেনাল্টি, পেনাল্টি 2,000 টাকা। ডোনেশন টু পুরী টেম্পল 9,000 টাকা, লেখো ডোনেশন টু পুরী টেম্পল 9,000 টাকা। ডোনেশন টু পুরী টেম্পল 9,000 টাকা। তাহলে দেখতে পাচ্ছ সব করে দিয়েছি। তাহলে এই পয়েন্টটা হয়ে গেল, একেরটা হয়ে গেছে, তিনেরটা হয়ে গেছে। আচ্ছা, চারেরটা বলে দিত, এটা লিখি। স্যালারি, প্রপরাইটার স্যালারি লিখে দাও 5,000, সবচেয়ে বেটার। প্রপরাইটার স্যালারি 5,000 টাকা, দেখো প্রপরাইটার স্যালারি 5,000 টাকা। ঠিক আছে তো? আর ওই ক্যাশ পারচেজ যেটা বলেছিলাম ডিসঅ্যালাউড হয়ে যাবে 15,000 টাকা। 10,000 টাকার বেশি ক্যাশে পারচেজ করলে পুরো টাকাটাই ডিসঅ্যালাউড হয়ে যায়। 15,000 টাকা কিনেছিলাম। কত হচ্ছে? 20 আর 12 32, 32 35, 35 37 আর 2 39, 39 আর 9 48, 48 আর 5 53, 53 আর 15 68,000 টাকা। ঠিক আছে, কত হচ্ছে? 68,000 টাকা। 53 আর 15 68,000 টাকা, লেখো। তাহলে 3টে 0, 8 আর 0 8, 9 আর 6 15, 1,58,000 টাকা। এবার লেখো লেস দিয়ে লেখো ডিসঅ্যালাউড ইনকাম। লেস দিয়ে লেখো কি? ডিসঅ্যালাউড ইনকাম। ডিসঅ্যালাউড ইনকাম কি কি হবে? একটা ব্যাড ডেট রিকভার, একটা ব্যাংক ইন্টারেস্ট। ব্যাড ডেট রিকভার 2,000 টাকা, লেখো। ব্যাংক ইন্টারেস্ট লেখো এরপর। মানে 10,000 টাকা ব্যাংক ইন্টারেস্ট। কত? 10,000 টাকা, ঠিক। 10 2 12, 1,58,000 থেকে 12 বাদ দিলে 1,46,000। এত অব্দি হলো। আর কি বাকি ছিল? এবার লেখো লেস দিয়ে লেখো অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার। লেস দিয়ে লেখো অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার। লেস দিয়ে লেখো অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার।
লেখো ডেপ্রিসিয়েশন as per IT rules, ডেপ্রিসিয়েশন as per IT rules। কত টাকা ছিল ডেপ্রিসিয়েশন? দেখো ডেপ্রিসিয়েশন ছিল হচ্ছে তোমার 25,000 টাকা। 3 0 5 6 1 2 4 2 1 1,21,000 টাকা। আর একটা পয়েন্ট ছিল লাস্ট, ক্লোজিং স্টক বেশি দেখিয়ে দিয়েছো তো কমাতে হবে, লিখেই দিয়েছি, মাইনাস দিয়ে লেখো ক্লোজিং স্টক কত 10,000 টাকা। তাহলে অ্যান্সার কত হচ্ছে 1,11,000। অ্যান্সার হচ্ছে 1,11,000 ঠিক। দেখো ওভার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক, মাইনাস দিয়ে লেখো ওভার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক, অঙ্ক শেষ। যেটা বেরোলো এটাকে বলে ইনকাম ফ্রম বিজনেস। ঠিক আছে, তো তো দেখতে পারলে আমাদের আমরা বেশ কিছুদিন আগে 2024 সিসিএফ অনার্স এর পেপারটা সলভ করে দিয়েছি। আজকের ক্লাসে আমরা 2024 সিসিএফ এর জেনারেল পেপারটা সলভ করে দিলাম। ঠিক আছে, তো আর ওয়ান শর্ট ভিডিও তোমার অলরেডি একটা চলে এসছে, আর আস্তে আস্তে সবের মধ্যেই চলে, 2-1 দিনের মধ্যেই সবকটারই ওয়ান শট চলে আসবে।